রাজনীতি বনাম প্রেমনীতি। লিখেছেন মাহারিন তৃণ। গল্পের চতুর্থ অংশ। অনিভা আজকে ভার্সিটিতে গিয়েছিল। শেহরিন কক্ষে যাওয়ার পথে থমকে দাঁড়ায়। হাত দ্বারা ব্যাগ চেপে সে ঘুরে তাকায় একসঙ্গে বসা মামি এবং মনিকা আন্টির দিকে। কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে আরও কঠিন। বাসায় প্রবেশ পথেই যার কারণে সে মনে প্রাণে চেয়েছিল এই দুজনের একজনের সঙ্গেও যেন দেখা না হয়, একজনের সঙ্গে হলেও আরেকজনের সঙ্গে যেন কোনোভাবেই না হয়। কিন্তু দুর্ভাগ্য, দুজনের সঙ্গেই দেখা হলো। গিয়েছিলে? না মামি। কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। কাজ? জি। মনিকা আন্টি যৎকিঞ্চিত ঠোঁট প্রসারিত করে হাসে। পায়ের উপর পা তুলে ভর দুপুরে চায়ের কাপে চুমুক টেনে বলে, আজকাল এমপি সাহেবের সঙ্গেও তোমার কাজ থাকে, তাও সেটা ভার্সিটির মিস দিয়ে। বাহ, ভালো তো। শেহরিনের আত্মা শুকিয়ে এক লহমায় ঘা ঘা করে ওঠে। মুখরেখা হয়ে যায় পাংশুটে বর্ণের। যে ভয়টা সে আসার সময় হতে পেয়ে এসেছিল সেটাই সত্যি হলো। তাও এমন মানুষের চোখে পড়েছে যে তার অঘোষিত প্রতিদ্বন্দ্বী। ব্যাপারটা সেরকম কিছু নয় আন্টি। আমি আসলে ওনাকে থাক, এক্সপ্লেন করতে হবে না অনিভা। এগুলোর সময় আমরাও পাড়ি দিয়ে এসেছি। কিন্তু এটা মানতে হবে, তোমার বেশ দম রয়েছে। চট্টগ্রামে আসার 1 বছর হলোই না, এর মাঝে চট্টগ্রামের এমপির সঙ্গে। কতদিনের সম্পর্ক তোমাদের? মামির ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শাহিদা বেগম বাঁকা হেসে সোফায় খানিকটা হেলান দিয়ে হাত মুঠো করে তাকান শেহরিনের দিকে। তেতো কণ্ঠস্বরে বলেন, সম্পর্ক নেই, কিন্তু তোমাকে সে বাসায় ড্রপ করে দিয়ে যায়। তুমি তার কার্যালয়ে যাও। তোমার খোঁজ করতে সে কক্সবাজারে লোক পাঠায়, ঢাকায় যায়। উল্টো বুঝ দিতে চাইছো আমাদের? শোনো অনিভা, শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। অন্তত আমাদের সামনে তো আরও নয়। তবে তোমার প্রশংসা না করে পারছি না সত্যি। দেখে দেখে পুকুরের বড় মাছটাই একদম ধরে ফেলেছ। শেহরিন বিস্ময়ঘেরা চোখে তাকিয়ে থাকে দুজনের দিকে। এদের জাজমেন্টাল ক্যাপাসিটি এত ভালো, এত লো, এটা তার জানা ছিল না। কথা পুরোপুরি না শুনেই চোখে যা দেখেছে সেটা নিয়ে নির্দ্বিধায় কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। বিবেকে বাঁধে না? আন্টি, আপনি আমার কথা না শুনে উল্টোপাল্টা বকছেন। সিরিয়াসলি? আমি উল্টোপাল্টা বকছি? আপাতত তোমার ভাগ্নি তো দেখছি বেশ কথা শিখেছে। ম্যানার্স শেখো অনিভা। আন্টি হয় উনি তোমার। উল্টোপাল্টা বকছে এটা কি ধরনের কথা? মিথ্যে বলেছি কি কিছু আমরা? তোমার মামা তো তোমাকে নিয়ে অনেক গর্ব করে বুক ফুলিয়ে। তুমি বলতে পাগল সে। অথচ তুমি কি করেছ? তার মানসম্মানের তোয়াক্কা না করে রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে অবাধে মেলামেশা শুরু করেছ। মামি, আমি এমন কিছুই করিনি যেটাতে মামার মানসম্মানে আঘাত আনে। শাহিদা বেগম অসন্তুষ্ট দৃষ্টিতে তাকান শেহরিনের দিকে। তাচ্ছিল্যমাখা স্বরে বলে, জানি না কিসে তোমার মানসম্মানে আঘাত আনে, বাট আমাদের কাছে এসবই অতৃপ্তি। প্রেম করছো ভালো কথা, তোমার লাইফ তুমি বুঝবে, এসবে আমাদের কোনো হাত নেই। তবে একটা কথা মনে রাখবে, তোমার কোনো কিছুর ইফেক্ট যেন আমার পরিবারের উপর না পড়ে। ঠিক বলেছ আপা। মোমো বড় হচ্ছে, সে তো সবসময় চিপকে থাকে ওর সাথে। যদি উল্টোপাল্টা কিছু শেখে। মনিকা আন্টির শ্লেষাত্মক মন্তব্যে শেহরিনের গা জ্বলে ওঠে। চোখ জোড়া শক্ত হয়ে উঠলেও মুখ খুলতে পারে না সে। দায়বদ্ধতা। কিছু বললেই মামি তাকে ছেড়ে কথা বলবে না, এটা সে নিশ্চিত। হাজার হোক বোন তার, টান তার দিকেই বেশি থাকবে। আমি জানি না এসব কিছু, তোর দুলাভাই বুঝবে সেটা। ভাগ্নিকে মাথায় তোলার মর্ম সময় হলে বুঝবে। আমি কিছু বললেই তো বলবে তোমার বোনের মেয়েকে দেখতে পারি না। ভালো কথা। তুমি না রাজনীতি পছন্দ করো না? রাজনীতি নিয়ে কথা উঠলেই বিরক্তি প্রকাশ করতে। এসব বুঝি তোমার নাটক ছিল অনিভা? এমপিকে দেখেই সব ভুলে গিয়েছ? একদম তার গলায় গিয়ে ঝুলেছ সরাসরি। আমি কি আমার রুমে যেতে পারি মামি? প্রশ্নের উত্তর দিতে পারছো না, এর জন্য বুঝি পালানোর পথ খুঁজে বেড়াচ্ছ? শেহরিন মনিকা আন্টির ঠেস দেওয়া কথায় নম্র হাসে। ধীর কণ্ঠে বলে, রুচি শব্দটাকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই আন্টি। সব ক্ষেত্রে সব জায়গায় প্রয়োগ করে এর দামই কমাই না। শাহিদা বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ান। শেহরিনের ঠান্ডা মাথায় তীক্ষ্ণ কথার ভাঁজের মর্মার্থ তার বুঝতে অসুবিধা হয় না। সম্মুখে এসে দাঁড়িয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কথার জবান ঠিক করতে শেখো অনিভা, তা না হলে এই বাসাতে টিকতে পারবে না। আমার বোন এখন থেকে এই বাসাতেই থাকবে। তোমার কারণে সে যদি বিন্দুমাত্র অপমানিত হয়, তাহলে তুমি আমার কে হও
সেটা কিন্তু আমি দেখব না। তোমার মামাকে দেখে আমি ভয় পাই না, এটা মাথায় রেখো, কেমন? জি অবশ্যই। ভিতরে যাও। শেহরিন অনুমতি পেতেই চুপচাপ নিজ কক্ষে চলে যায়। রুমে এসে দরজাটা লাগিয়ে ব্যাগটা বিছানায় ফেলে শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে। হাত মুঠো করে কপালে ঠেকিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উপরিপানে। মন তার বিতৃষ্ণায় একদম বিষিয়ে উঠেছে। এত ভারী ভারী কথা শোনার তার অভ্যাস নেই, কখনো শোনেও নি, যার কারণে অতি শীঘ্রই চোখের কোণে নিভৃতে এসে পানি জমে তার। মুহূর্তেই ঘোলাটে হয়ে ওঠে চোখের মণি। শব্দহীন কান্নায় মাতো হয়ে হাতের তালুতে গাল বেয়ে পড়া পানি আটকাইছে। শরীর কেঁপে ওঠে অগোচরে। বৃষ্টিবেলায় দুপুর সন্ধিতে কোনো এক বাবার রাজকন্যা অবহেলার চাদরে আটকে পড়ে অশ্রু বিসর্জন দিতে থাকে এক মনে। ভীষণ খারাপ লাগছে তার। মনিকা আন্টি মামির তিক্ত কথাগুলো বারে বারে প্রতিধ্বনি হয়ে কানে বাজে। আজ শুধুমাত্র একটা মানুষের অনুপস্থিতিতে জীবনের চিত্র তার পাল্টে গিয়েছে নিমিষেই। চক্ষুজোড়া লাল। ঘণ্টাখানিকের নীরব কান্নাকে বিদায় জানিয়ে স্থির মুহূর্তের মতো শুয়ে থাকে শেহরিন। পিটপিটে চোখে তাকিয়ে দেখে ব্যাগের কার্নিশে অনাদরে পড়ে থাকা গোলাপগুলোর দিকে। পিচরঙা গোলাপ, সুগন্ধি রেশ ছড়িয়ে চারদিকটা জুড়ে। এক হাত বাড়িয়ে এসে ব্যাগ হতে একগুচ্ছ গোলাপ হতে একটা গোলাপ বের করে আনে হাতে। নির্বিশেষে চোখে তাকিয়ে দেখে নিভিয়ে পড়ে পাপড়িগুলোর দিকে। ভাগ্য ভালো গোলাপগুলোর দিকে নজর পড়েনি দুজনের, পড়লে হয়তো এতক্ষণে এই নিয়ে ঝড় উঠে যেত। প্রত্যাহিক নিয়ম অনুসারে বাবার কল আসে দুপুরবেলাতে। ফোনের স্ক্রিনের পানে উঁকি দিয়ে দেখে শেহরিন। অতঃপর নাক টেনে নিজেকে ধাতস্থ করে ফোন রিসিভ করে সে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি করছো মা? লাঞ্চ হয়েছে? শেহরিন বাবার মুখে লাঞ্চের কথা শুনতেই ঘড়ির দিকে এক পলক চায়। 3:30 বাজে। লাঞ্চ তো দূরে থাক, গোসলই করেনি সে। কি জবাব দিবে এখন সে বাবাকে? কাজু বুয়া কি ডেকেছিল তাকে? মামি ডাকবে না এটা নিশ্চিত, কিন্তু কাজু বুয়া হয়তো ডেকেছিল, শুনতে পাইনি বোধহয়। এখনো করিনি বাবা, ঘুমিয়েছিলাম। কি বলছো? 3:30 বাজে মা, এখনো লাঞ্চ করোনি কেন? যাও এখনই ফ্রেশ হয়ে লাঞ্চ করে এসো। বাবা গোসলও করা হয়নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ? কিছু না বাবা, এমনি ক্লান্ত লেগেছিল তাই। রিজওয়ান সাহেব মেয়ের মিয়ে যাওয়া কণ্ঠস্বরের ভাবার্থ বুঝতে পারেন। ল্যাপটপ বন্ধ করে কাজ ফেলে সে উঠে চলে যান বেলকনিতে। মা? জি বাবা। মন খারাপ? বাবার স্নেহাতুর ডাকে শেহরিনের চোখে ফের পানি জমে। হুট করেই বরফ গলা নদীর ন্যায় নিজেকে ভাসিয়ে তুলে সে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভীষণ মন খারাপ বাবা। রিজওয়ান সাহেব দমে যান মেয়ের মন খারাপের কথা শুনে। তার দুর্বল চিত্তের প্রধান অস্ত্র হচ্ছে তার মেয়ে। সেই মেয়ের একটুখানি কষ্ট তাকে ভীষণ ব্যথা দেয়। এই যে এখন হুট করেই তার বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু মেয়ের কাছে এ সব কিছুই তার অপ্রকাশিত বক্তব্য। ভুলেও তা উন্মোচিত করেন না। কি হয়েছে মা? বাবা, চট্টগ্রামে আসাটা মনে হচ্ছে ভুল ডিসিশন ছিল। আমার জন্য ঢাকাই ঠিক ছিল। তুমি কেন আমাকে এখানে পাঠালে? তোমার কাছে ভুল ডিসিশন মনে হচ্ছে? হ্যাঁ। মা, কেন তোমার এমনটা মনে হচ্ছে একটু ক্লিয়ার করে বললে বাবার বুঝতে সুবিধা হতো। শেহরিন গোলাপের পাপড়িগুলো এক হাতে ধীরে ধীরে ছাড়াতে থাকে। ভেজা চোখে সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে নরম গলায় বলে, আমার এখানে ভালো লাগছে না বাবা। মনে হচ্ছে ছুটে তোমার কাছে চলে যাই। তোমার কি ভার্সিটি বা থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আমার জীবনটাই সমস্যার কেন্দ্রবন্দী হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমার এখানে সার্ভাইভ করা কঠিন বাবা। আমি গেস করে বলছি, বাট নট শিওর। তুমি কি কারো কথায় কষ্ট পেয়েছো মা? নির্বাক হয়ে যায় শেহরিন। হাতের কার্য থেমে যায় তার। ধারালো কথার বাণে সে সত্যি জর্জরিত। ভিতরে ভিতরে তিক্ত বা কটু কথার অভ্যস্ততায় সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না কোনোভাবেই। আর তার এই নীরবতায় রিজওয়ান সাহেব বুঝে নিন উত্তর। মেয়ে কিসে বিধ্বস্ত হয়েছে, কেন তার সার্ভাইভ করা কঠিন হয়ে যাচ্ছে, এসবের পিছনে বাকযুদ্ধটাকেই কারণ হিসেবে বিবেচিত করেন। তবুও নিশ্চিত হতে কোমল গলায় বলেন, আমি কি উত্তর হ্যাঁ ধরে নেব মা? হুম। আলগোছে চোখ বন্ধ করে নেন রিজওয়ান সাহেব। মেয়ের কষ্টটাকে অনুধাবন করে ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলেন, জন্মের 2 মাস আগে তোমার দাদুভাইকে হারিয়েছিলাম।
আর তোমার দাদিমাকে হারাই 7 বছর বয়সে। অনাথ আমি, কোনো কোল কিনারা নেই। উপায় না পেয়ে চাচাদের সংসার থেকে অনেক কষ্টে মানুষ হই। ধীরে ধীরে যত বড় হতে থাকি, নিজ চোখে মস্তিষ্কে অনুভব করি অন্যের সংসারে বাস করতে হলে কতটুকু নিজেকে মাটিতে মিশিয়ে রাখতে হয়, কত কথা অবহেলা হজম করতে শিখতে হয়। আমি 3 বেলাতে শুধু ভাতই হজম করতাম না, কথাও হজম করতাম। দিন শেষে আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা হতে বুঝতে সক্ষম হই মানুষ কোনো জায়গাটাতেই আসলে আত্মতৃপ্তি বা সব কিছু সবচেয়ে বেশি খুশি হয়। কোথায় সেটা? একটা মানুষ যখন অপর একটা মানুষকে কথার যুদ্ধে হারিয়ে দেয়, তখন সে বেশি আনন্দিত হয়, সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পায় সেখানেই। এই জন্যই কিন্তু বলা হয় অস্ত্রের চেয়ে কথার আঘাত ভয়ানক। এক্ষেত্রে মানুষ তোমার দুর্বল জিনিসগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তোমাকে ভাঙতে অনেক অপ্রয়োজনীয় কথা বলবে, কারণ তার মূল টার্গেট তোমাকে হারানো আর নিজের তৃপ্তি নিবারণ করা। যদি সম্ভব হতো তাহলে আমি ওই মানুষগুলোকে বলতাম আজে বাজে কথা দ্বারা আমাকে না ভেঙে গায়ে হাত তুলুন, দুটো চড়থাপ্পড়ে মনের খায়েশ মিটিয়ে নিন, তাও প্লিজ নোংরা কথাগুলো ইগনোর করুন। আমরা মানুষ বড় অদ্ভুত মা, আমরা কখনোই এটা বুঝবো না আমরা নিজেদের আত্মতৃপ্তির জন্য যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি। ইটস হ্যাভ নো লিমিটস। বাউন্ডারি ক্রস করে যাব তবুও থামবো না। কথা হজম করে নেওয়া অনেক বড় একটা গুণ, এটা আমি মানি। কিন্তু কিছু ক্ষেত্রে চুপ থাকা উচিত নয়। তবুও তোমাকে আমি বলবো, তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো তাহলে সমস্ত কিছু মাথা হতে ঝেড়ে ফেলো। যদি সেসব মানুষদেরকে তুমি গুরুত্ব দিতে না চাও, তবে তাদের কথাগুলোকেও গুরুত্ব দিও না। তাদেরকে একটা আলাদা সাইড হিসেবে বিবেচনায় রাখো, যাদের হতে তুমি কখনো ভালো কিছু আশা করো না। তাদের চোখে আমি শুল বাবা। কারো চোখে তুমি শুল হবে, কারো চোখে হবে পদ্ম ফুল। এটাই জগতের নিয়ম। শেহরিন বাবার কথায় কান্না জড়ানো মুখ রেখায় মৃদু হাসে, নিস্তের স্বর ভেদ করে বলে, দাদুভাই দাদিমা মারা যাওয়ার পরে তোমার জীবনে শুধুমাত্র ডলি বুবু ছিল না লাকি চার্ম হিসেবে, অ্যাট দ্য সেম প্লেস আমার জীবনে তুমি লাকি চার্ম বাবা। আমি তোমাকে ছাড়া পারতাম না নিজেকে এভাবে বোঝাতে। রিজন সাহেব মেয়ের মনে মেঘ কাটার সম্ভাবনা দেখে মুখে সন্তুষ্টির হাসি ফোটান। স্নেহময় কণ্ঠে বলেন, হ্যাঁ, এটা আমি প্রতিনিয়ত মানি। আজকে আমার এই অবস্থানের পেছনে ডলি ফুয়াম্মার অবস্থান অবদান অনস্বীকার্য। তবে আমি আমার মায়ের ক্ষেত্রে যদি লাকি চার্ম হয়ে থাকি তাহলে তার সর্বোপরি ভালো থাকাটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে নিশ্চিত করব। শফিকের সঙ্গে আমি রাতেই কথা বলে তোমার জন্য আলাদা বাসার ব্যবস্থা করছি। থাকতে পারবে কি মা? সাবলেট? সাবলেটের মতোই, যেহেতু তুমি একা ফ্ল্যাটে থাকতে পারবে না। বাবা, আমি ভার্সিটির হলে উঠতে চাই। ফার্স্ট ইয়ার হলে সিট পাবো না মা। সিট পেতে পেতে সেকেন্ড ইয়ার হয়ে যাবে। আর হলে থাকাটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। ওখানে সবকিছু প্রায় শেয়ারিং এ করতে হয়। তুমি একটা ভালো গার্লস হোস্টেল ট্রাই করতে পারো। আমি কিছুই ট্রাই করব না বাবা। ঢাকা যাব আমি। ঢাকা এলে তুমি ডিপ্রেশনে ভুগবে মা। একটু বোঝার চেষ্টা করো। তুমি গাছপালা, প্রকৃতি, পাহাড় এগুলো ভীষণ পছন্দ করো। এই জন্যই ঢাকা শহরের বদ্ধ জীবন হতে চট্টগ্রামে পাঠিয়েছি। এখানে একা জীবনটা তোমার জন্য আরো অনেক কষ্টের হয়ে উঠবে। শেহরিন চোখ মুছে কণ্ঠ পরিষ্কার করে নিরেট গলায় বলে, তুমি আমাকে এখানে পাঠিয়েছো ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য বাবা, কিন্তু আমি মুক্ত হওয়ার বদলে আরো যুক্ত হচ্ছি ডিপ্রেশনের সঙ্গে। সাথে একজন তো উঠে পড়ে লেগেছে আমাকে পাগল বানানোর জন্য। তার এসব উদ্ভট কাজের জন্য আমাকে এসব সিচুয়েশন পড়তে হচ্ছে। তুমি বোঝানোর পরেও বোঝেনি। বোঝাতে যাওয়াটাই তো ভুল হয়েছে আমার। মনে হচ্ছে আরো পাগল খেপিয়ে এসেছে। বোঝার তো কিছুই বোঝেনি, উল্টো বিয়ের দিকে 2 ধাপ এগিয়েছে। এত সিরিয়াস? ওনার কার্যক্রম তো তাই বলছে। আজকে তার উপর একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে টেস্ট করলাম। মাথা খারাপ নেতা সাহেব সেটাতেও উত্তীর্ণ হয়ে গেল। মানে আমার মাথা ব্ল্যাঙ্ক বাবা। ফুলগুলো কি করেছো? প্রথমে মনে হয়েছে ফেলে দিব, পরে তোমার কথাটা স্মরণ করেছি। ব্যক্তির উপর রাগ দেখাও, তবে বস্তুর উপর নয়। বিষয়টা লজিক্যাল। ফুলগুলো ফেলে দিলে মানুষ হিসেবে ওনাকে অপমান করা হতো। বেচারা বাধ্য হয়ে হলেও একটা কাজ করেছে, এইটুকু সম্মান প্রাপ্য। মানুষ হিসেবে মনে হচ্ছে তাহলে ভালোই হবে। আমি অত শত জানি না বাবা। আমার বোঝানো শেষ, এবার তোমার পালা।
যদি তুমিও ব্যর্থ হও তাহলে চুয়েট ছেড়ে সোজা আহসানুল্লাহর সিভিল কর্ম কনফার্ম। স্প্রিমেও ভর্তি শুরু হবে। রিল্যাক্স রিল্যাক্স মা, এত ব্যস্ত হতে হবে না। আমি তো বলেছি বিষয়টা আমি দেখব। তোমার কোনো টেনশন নিতে হবে না। ধীরে ধীরে তোমার সব সমস্যার সলিউশন বাবা করে দিবে। কেমন? হুম। আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো কথা সমাপ্তি টানো। জি করুন প্রশ্ন। আমার ধারণা অনুযায়ী আজকের মেইন প্রেক্ষাপটে ছিলেন এই নেতা সাহেব। তার কারণেই হয়তো কেউ তোমাকে কটুবাক্য করেছে। আমি শিওর নই, তবে সমস্ত কিছু মিলিয়ে এমনটাই মনে হচ্ছে। তুমি ঠিক লাইনেই আছো বাবা। তারপরে এক্ষেত্রে তোমার তো তাহলে সর্বপ্রথম তার প্রতি অভিযোগ আনার কথা ছিল। তাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা হলো, অথচ সে এলো সবার শেষে। তোমার কাছে কারো বলা কটুবাক্য খারাপ লেগেছে এটা প্রকাশ করলে শুরুতেই, কিন্তু যার কারণে হয়েছে তাকে শুরুতে কেন উল্লেখ করলে না? শত শত গালিও তো ছুড়ে দেওয়ার কথা ছিল তার নামের সঙ্গে। কিন্তু তোমার কথার ধরন বুঝে মনে হচ্ছে তুমি খুব একটা রেগে নেই তার প্রতি। কারণটা কি? শেহরিনের ভ্রূদয় বাঁকা হয়ে আসে বাবার ভিন্ন ধারার প্রশ্নে। চোখ জোড়া ছোট ছোট করে দাঁত দিয়ে নখ করতে করতে সে প্রশ্নের ভাবার্থ বোঝার চেষ্টা করে। আজকের দিনের শুরু থেকে এ অবধি সবকিছু পুনরায় একবার ভেবে উত্তর গোছায় সে। অতঃপর নির্মেদ কণ্ঠস্বরে বলে, প্রশ্নটা যৌক্তিক। এর উত্তরটা হচ্ছে, সবকিছু বিবেচনা করে তাকে আসলে পুরোপুরি দোষীদার করা যায় না। কারণ যারা আমাকে কথা শুনিয়েছে তারা ওনার জায়গায় অন্য কেউ হলেও বলতো সবকিছু একই থাকতো, শুধু এমপি সাহেবের জায়গায় যে থাকতো তার নাম বসতো। অর্থাৎ তাদের মেইন এলিমেন্ট হচ্ছে আমি। দ্বিতীয়ত, আমি নিজ হতে তার কাছে গিয়েছি, উনি আমার কাছে আসেননি। এক্ষেত্রে সে একটা দায়িত্বশীল কাজ করেছে। এই বৃষ্টির মধ্যে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে গিয়েছে, এবং আসার পথে সে একদম নীরব হয়ে এসেছে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে ওসব বিষয় নিয়ে আবার জোর জবরদস্তি করবে, বাকবিতণ্ডে জড়াবে, বাট সে এসবের কিছুই করেনি। এটুকু বুঝেছি, হি হ্যাজ সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। এটা আমার ভালো লেগেছে। তৃতীয়ত, আমি একটা কাজের কথা বলেছি, যদিও বিষয়টা ফেল ছিল, বাট সে আমার কথাটাকে গুরুত্ব দিয়েছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আমার মেয়ের মুখে নেতা সাহেবের প্রশংসা, বাহ, ভালো লাগলো। এত অপছন্দের ভিড়ে কিছু একটা পছন্দের রয়েছে। এক্সকিউজ মি বাবা, বেশি দূর যেও না, ফিরে এসো। প্রশংসা করা মানেই পছন্দ করা নয়। যেটুকু বললেই নয় সেটুকু বলেছি, বাদবাকি সব অপছন্দ। না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। নেতা সাহেবের সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ভালো। বাবা। রিজওয়ান সাহেব শব্দ করে হেসে ওঠেন। ধাতস্থ স্বরে বলেন, আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়ো। আগে বাসার বিষয়টা নজর দিই আমরা। বাদবাকি নেতা সাহেবের দেখি কি ব্যবস্থা করা যায়। যা করবে তাড়াতাড়ি। এই লোককে আমি বিন্দুমাত্র ভরসা করি না। লক্ষণ খারাপ তার। বিয়ে করার ভূত চেপেছে মাথায়। আচ্ছা দেখছি আমি। তুমি যাও এখন, গোসল করে লাঞ্চ করে নাও। আর কোনো কথা আমি শুনছি না। ঠিক আছে, ভালো থেকো বাবা। জি মা, তুমিও। বৃষ্টিমাখা একটা নিশ্চল দিনের সমাপ্তি ঘটে। নিকষ কালো আঁধার ছাড়িয়ে সূর্য ওঠে পূব আকাশে। মেঘ কেটে যায় সূর্যের প্রখর রোদের উত্তাপে। প্রত্যুষ বেলাটা মৌনভাবে সূচনা হলেও মোটামুটি শোরগোল বাজে আরও একটু বেলা হতেই। ড্রয়িং রুমের মেটাল ঘড়ির কাঁটায় তখন সবে বাজে 8:30। সুখনিবাসে সুখটাকে কর্পূরের মাধ্যমে উড়িয়ে দিয়েছেন মিসেস নাজনীন। থমথমে পরিবেশ। সকালের গাঢ় ঘুমটাকে বিসর্জন দিয়ে উপস্থিত হয়েছেন সকালে। বাদ রয়েছে শুধুমাত্র একজন, যাকে নিয়ে এত কাণ্ড। বিশেষ সূত্রে জানা গিয়েছে এমপি সাহেবের ঘুম ভেঙেছে। নিচে আসতে এখন সময়ের ব্যাপার। সানজি, যা, সান্নিধ্যকে ডেকে নিয়ে আয়। সানজি হাই তোলে। সোফার কুশনটা জড়িয়ে কপাল কুঁচকে বলে, আমাকে বলে কোনো লাভ নেই। আমি পারবো না যেতে। বেতন এখনো পাওনা রয়েছে। তাসিন, ভালো মানুষকে বলছো? ওকে দিয়ে ডাকতে পাঠালে আবার ওকে ডাকতে মানুষ পাঠাতে হবে। তুমি যাও। আমি মাত্রই নামলাম। কাউকে যেতে হবে না। তাকে যেহেতু ডাকা হয়েছে, সে নিজ দায়িত্বেই নামবে। আকাশে মেঘ পুঞ্জীভূত না হলেও শাহজাহান সাহেব, নাজনীন বেগম দুজনেরই মুখে অন্ধকার লেপ্টে রয়েছে। গম্ভীর ভাবরেখা, অসন্তুষ্ট চাহনি। তাসিন মামপটে পানি খাওয়া থামিয়ে দাদা দাদুর অবস্থা দেখে জোর গলায় বলে,
বাবা, আজকে আমি স্কুলে যাব না। কেন রে বাপ? কোন দুঃখে তুই স্কুলে যাবি না? দাদুমণি ইয়োসানিকে বকা দিবে, সেটা দেখতে হবে না? সবসময় তো আমি বকা খাই, তোমরা দেখো। আমার কি দেখতে ইচ্ছে করে না? সরফরাজ ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেন, একটা দিনও কি বাহানা না দিলে চলে না বাবা তোর? সবকিছুর সঙ্গে তোর স্কুলকেই কেন জড়াতে হবে? চাচ্চু বলেছে পড়াশোনার চেয়ে বিয়েতে মজা বেশি। চাচ্চুর কথা শুনতে হয় না। হুম, এই একটা কথা শুনতে হয়, আমি পড়াশোনা করব না, স্কুলে যাব না, মিসের কাছে পড়ব না। লাঠি আনবো? তিথির চোখ রাঙানিতে তাসিন মুখ লটকে ফুমনির কোলে গিয়ে লুকাই। কিছুক্ষণ পর চোখ তুলে তাকিয়ে জোর গলায় বলে, ইয়ো সানি এসেছে। সবাই একযোগে সিঁড়ির পানে তাকায়। অপেক্ষার অবসান ঘটে। এলোমেলো চুলে গায়ে কালো রঙের টি শার্ট জড়িয়ে নিচে নামে এমপি সাহেব। চোখ জোড়ার সঙ্গে সঙ্গে মুখরেখাও তার বেজায় শান্ত। আজকেও তার কাঁচা ঘুমে ব্যাঘাত, তবে অন্যান্য দিনের মতো খুব একটা বিরক্তিকর রেশ নেই। আসামাত্র তাসিনকে ঠেলে সরিয়ে নিজের শেষ জায়গা দখল করে বসে। ঘুম ঝাড়ানো কণ্ঠে বেবি মানকিকে কাছে রেখে শান্ত গলায় ফিসফিস করে বলে, আর একবার এই নাম ডাকবি তো তোর বাপের নাম ভুলিয়ে দেব। তাসিন প্রথমে কথাটার অর্থ না বুঝলেও পর মুহূর্তেই বোঝামাত্র চিৎকার করে ওঠে, বাবা তোমার নাম ভুলিয়ে দিবে বলেছে। শাহজাহান সাহেব বিরক্তি ভঙ্গিতে চোখ তুলে তাকান। রুড কণ্ঠে বলেন, কথাবার্তার লাগাম ঠিক করো সান্নিধ্য। এসব কি কথা? আমার ছেলে আমার নাম জীবনেও ভুলবে না, তাই না বাবা? ইয়ো সরফরাজ খান। সবার সামনে ছেলের সরাসরি অ্যাকশনে সরফরাজ বিষম খেয়ে কেঁচে ওঠে। মান সম্মান তার আর কিছুই রইল না। সানজি কপাল চাপড়ে খুব খুব করে হেসে ওঠে। অপরদিকে বাড়ির গিন্নি তিথির ঝাঁঝালো স্বর টেনে বলে, তোমার প্রশ্রয়ে এরকম হয়েছে। আচ্ছা, এসব বাদ দাও, যেটা বলবে জন্য ডেকেছো সেটা বলো। সান্নিধ্য, হুম, খবরের কাগজ পড়ো কি? সান্নিধ্য পায়ের ওপর পা তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, টিভিতে হেডলাইন দেখা হয়, খবরের কাগজ পড়ার সময় কোথায়? কেন? মাঝে মধ্যে পড়া উচিত। বিসিএস দিলে পড়তাম। সরফরাজ গলার স্বর টেনে সান্নিধ্যের দিকে শক্ত চোখে তাকিয়ে সিরিয়াস হওয়ার ইশারা দেয়। সান্নিধ্য সেদিকে এক পলক তাকিয়ে বাবার দিকে দৃষ্টিপাত করে বলে, কি হয়েছে? শাহজাহান সাহেব হাত বাড়িয়ে সেন্টার টেবিলে রাখা কয়েকটা খবরের কাগজ হতে একটা তুলে নেন। গম্ভীর কণ্ঠে বলেন, এটা পড়ে দেখো। সান্নিধ্যের খবরের কাগজখানা হাতে নেওয়া মাত্র কালকের ঘটনা স্মরণে এসে যায়। রাত অবধি সবকিছু ঠিকঠাক চালাতে ভেবেছিল, ইতিহাসে এই প্রথম সে বোধহয় চরম কন্ট্রোভার্সি হতে রক্ষা পেল। কিন্তু ইতিহাস যে পুনরাবৃত্তি ঘটে, এটা হয়তো ভুলে গিয়েছিল। কুঁচকানো কপালে সে খবরের কাগজের দিকে চোখ রাখে। চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহজাদ খানের দেখা পাওয়া গেল ফুলের দোকানে। বৃষ্টিতে ভিজে প্রিয়তমার জন্য নিজ হাতে কিনলেন ফুল। এ সময় ছিল না তার সাথে কোনো পুলিশ প্রটোকল, কোনো ব্যক্তিগত সহকারী। একান্ত সময় কাটাতে বৃষ্টির মাঝে প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন লং ড্রাইভে। দাপুটে এই রাজনীতিবিদদের জীবনে তবে কি খুলেছে প্রেমের অধ্যায়? দিগন্তবেলা ১৪৩২ বঙ্গাব্দ, ১৪৪৭ হিজরি, ৮ই মে সোমবার সকাল ৭টা ৩০। মেয়েটা কে সান্নিধ্য? এজন্যই কি তোমার অন্বেষাকে বিয়ে করতে এত অনীহা? কাজের বাহানা দিয়ে তুমি আমাদেরকে এড়িয়ে গিয়েছো, অথচ ঠিকই। কাজের বাহানা আমি কখনোই দিইনি বাবা, কাজ আমি ঠিকই করি। তোমার আম্মা জানতে চান মেয়েটা কে। শিওর হচ্ছ কিভাবে আমি কোনো মেয়ের জন্যই ফুল কিনেছি? আমার একই প্রশ্ন, ফুল কি শুধু মেয়েদের জন্যই কিনতে হয় নাকি? এসব গুজব। ছবিতে এটা তো তুমিই, তাই না? এটা তো গুজব নয়। হ্যাঁ, আমি। তবে ব্যাটার ছবি তোলার কোয়ালিটি খারাপ। সানজি দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝি না এই ঠ্যাঙ্গা মার্কা এমপিকে নিয়ে এত মাতামাতির কি আছে? ফুল কিনুক পাতা কিনুক, সেটা খবরের কাগজে প্রকাশ করার কি দরকার? খবরের কাগজের অপমান শুধু। সান্নিধ্য তীক্ষ্ণ দৃষ্টিতে সানজির দিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেই। নাজনীন বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, আম্মা, এত হাইপার হওয়ার কিছু নেই, সেরকম কিছু হয়নি, সময় হলে জানবে। ছবিতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে কে? কোথায় মেয়ের ছবি? ওই খবরের কাগজটাই দেখো। শান্ত মস্তিষ্ক হুট করেই গরম হয়ে যায় সান্নিধ্যের। মুখচুয়াল কাঠিন্যতায় রূপ নেই সেই সাথে।
পূর্বকোণ পত্রিকায় অস্পষ্টভাবে গাড়ির মধ্যে এক মেয়ের ছবি তুলে ধরেছে। যদিও শেহরিনের মুখরেখা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে পরিচিত মানুষদের ধরতেও সময় লাগবে না। কপালের শিখা দপদপ করে জ্বলে ওঠে সান্নিধ্যের। ক্রোধের আগুনে দগ্ধ হয়ে সে খবরের কাগজটা হাতের মুঠোয় পেঁচিয়ে উঠে দাঁড়ায়। সবাইকে প্রশ্নের মাঝে রেখেই নির্বিকার চিত্তে হেঁটে উপরে চলে যায় সে। সিঁড়ি পেরিয়ে নিজ কক্ষে আসা মাত্র ফোন নিয়ে কল লাগায় আসিফকে। সন্ধ্যার মধ্যে ধরে বাংলোতে নিয়ে আসবে। কিন্তু ভাই, আপনার আজকে সন্ধ্যায় ডিসি হিলে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা আছে, বাতিল করো। ঠিক আছে। সান্নিধ্য ফোনটা নামাতেই সরফরাজ এসে হাজির হয়। ভাইয়ের অগ্নিমূর্তির রূপ দেখে দৃঢ় গলায় বলে, ঠান্ডা মাথা কর, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। অনেক কিছু হয়েছে, খবরের কাগজে এগুলো প্রকাশিত হবেই। কয়জনের মুখ বন্ধ করবি তুই? একজনের মুখ বন্ধ করলেই এনাফ। 4টা পত্রিকায় আমার ছবি ব্যতিক্রম, শুধু পূর্বকোণ। শত্রুতা থাকলে এমনটা করা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক অস্বাভাবিকের কাহিনী শুনিয়ে লাভ নেই। শেহরিন এখনো আমার ঘোষিত কেউ হয়ে ওঠেনি। যদি হতো সেটা আলাদা বিষয়। ওর পার্সোনাল একটা ইমেজ আছে। একটা মেয়েকে পাবলিকলি আনার সাহস দেখায় কিভাবে? এতে ওর ক্ষতিটা দেখবে কে? আচ্ছা, তুই মন মতো মার, বাট মার্ডার করিস না। এসব বিষয়ে আমার নো কম্প্রোমাইজ। পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘ গিলে ফেলেছে সূর্যের আলো, গুড়ি গুড়ি বৃষ্টির ছিটে ফেলেছে শীতল বিষাদ। গাড়ি থেকে নেমে সান্নিধ্য সরাসরি চলে যায় ডিসি হিল থেকে কিছুটা দূরে অর্ধ ধসে পড়া বাংলোতে। নির্জন প্রান্তর, জানালাগুলো ভাঙা, দরজা খোলা। ভেতরে ঢুকতেই পচা কাঠের গন্ধ নাকে আসে। মেঝেতে শ্যাওলা, দেয়ালে কালি ছড়ানো। শাহমাতকে টেনে ফেলা হয় মেঝেতে। সান্নিধ্যের লোকজন সান্নিধ্য আসার আগেই তাকে এমনভাবে মেরেছে যে চোখ তুলে তাকানোর অবকাশ অবধি পাচ্ছে না। মুখে রক্ত, গায়ের জামা ছিঁড়ে খুঁড়ে একাকার, কাঁপুনি শরীর, মুখে অস্পষ্ট কাকুতি মিনতি। তোরে আমি যত ছাড়তে চাই, তুই তত নিজে আমার কাছে এসে ধরা দিস। আমার ছবি দিয়ে তোর আয়েশ মিটছিল না, জানোয়ার। শাহমাত ঠোঁট ফুঁড়ে কথা উচ্চারণ করতে গিয়ে আটকে যায় ভয়ে। সান্নিধ্যের হিংস্র মুখ, কুঁচকে যাওয়া ভ্রু আর পেশির টানে চোয়ালের হাড় গজানো প্রতিচ্ছবি দেখে তার গলা শুকিয়ে যায়। সান্নিধ্য হাত বাড়াতেই লোহার একখানা রড হাতে তুলে নেয় আসিফ। অতঃপর কিছুটা দূরত্ব বজায় রেখে 3জন পিছনে হাত মুঠো করে দাঁড়ায়। এসব তাদের অভ্যস্ত কাজকর্ম। নিজেরা আগে ট্রায়াল দিয়ে তারপরে পুরোটা সান্নিধ্যের হাতে ছেড়ে দেয়। রক্ত, বুলেট, খুন এগুলো নিত্যদিনের সঙ্গী। শক্ত হাতে লোহার রডের সরাসরি আঘাত। মেঝেতে লুটিয়ে পড়ে শাহমাত। ঘুমোটে বাতাসে ধ্বনিত হয় আর্তনাদের। ছোট মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে চিবুকে। থাম্বনেল কি ছিল? মেয়ে নিয়ে লীলায় মেতেছে চট্টগ্রাম 2 আসনের এমপি। সান্নিধ্য হাতের রড মুঠো পাকিয়ে ধরে বাম হাতে কপালের ঘাম মোছে। পরনে সাদা শার্ট, ঘেমে শরীরের সঙ্গে লেগে রয়েছে। শাহমাতের দিকে তাকিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছুড়ে কিঞ্চিত হাসে। ব্যাটা শালা একেবারে জায়গা মতো ঘা দিয়েছে। স্যার প্লিজ, এই মালটারে আর সহ্য হচ্ছে না। ওর যাওয়ার সময় হয়ে গেছে, একেবারে শেষ করে ওঠেন। প্যান্টের পকেট হতে ধাতব বস্তু বের করে আনে সান্নিধ্য। নিজের ভেতরে ফুঁসে ওঠা ক্রোধকে দমিয়ে শান্ত চোখে শাহমাতের দিকে নিচু হয়ে তাকায়। সাইলেন্সার লাগানো পিস্তলখানা নীরবে পেটে গুজে দিয়ে ট্রিগার প্রেস করে সঙ্গে সঙ্গেই শাহমাতের রক্তচক্ষু ঘোলাটে হয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকিয়ে ক্রমান্বয়ে ঢলে পড়ে মৃত্যুর দিকে। কিছু সময়ের ব্যবধানে ভিতর ফুঁড়ে শেষ নিঃশ্বাস বাহিত হয়ে আসে তার। আজকের মতো কাজ শেষ হতেই সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। পিস্তলখানা আসিফের হাতে দিয়ে বাকি দুজনকে নির্দেশ দেয় লাশটা সরিয়ে দিতে। হ্যালো ভাইয়া, তুই কোথায়? কেন? যেখানেই থাকিস না কেন, ডিসি হিলে আই। সান্নিধ্য ভ্রুদয় পাকায়, নীরস গলায় বলে, ডিসি হিলে কি হয়েছে? এই মুহূর্তে বেগুনি রঙের একটা কচুরি ফুলকে দেখতে পাচ্ছি চোখের সামনে, যেটা তোর ভীষণ প্রিয়। শেহরিন? হুম, রবীন্দ্র জয়ন্তীতে গান গাইবে। তাকওয়াকে দিয়ে বিশেষ ব্যবস্থা করিয়েছি। ওয়েট। সান্নিধ্য এক মুহূর্ত সময় ব্যয় না করে আসিফকে সঙ্গে নিয়ে চলে আসে ডিসি হিলে।
আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশটা, তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, গাঢ় সন্ধ্যায় প্রজ্বলিত করা হয়েছে নানান রঙের বাতি। সান্নিধ্যের মাথায় ক্যাপ, মুখে মাস্ক, লাল হলুদ আলোতে বেগুনি রঙের সদ্য নদীতে ফোটা কচুরি ফুলের মতো স্নিগ্ধ নারী কায়াকে দেখে তার দৃষ্টি স্থির হয়ে যায়, চারপাশটা থমকে দাঁড়ায় সাথে সাথেই। তবে হালকা ইলশেগুড়ি এই বৃষ্টির মাঝে যাকে সে এত গভীর দৃষ্টিতে দেখছে তার অবস্থা নাজেহাল। এই প্রোগ্রামের কোনো প্রিপারেশন ছিল না তার। তাকওয়া আপুর বাধ্যবাধকতার কারণে হঠাৎ অংশগ্রহণ। বেগুনি রঙে একখানা জামদানি শাড়ি পরেছে সে, খোঁপায় বাঁধা চুলগুলোতে দিয়েছে বেলি ফুলের মালা। পরিপাটি স্বল্প সাজে অপরূপা স্নিগ্ধতা ছড়িয়েছে বেশ। শেহরিন, এদিকে এসো তো আপু। শেহরিনকে টেনে সান্নিধ্যের সামনে নিয়ে আসে সানজি। গলার স্বর টেনে বলে, আমার অশ্রদ্ধেয় ভাই, বেশি নয়, বছর খানিকের বড়, ভালো ছবি তোলে, চলো দুটো ছবি তুলি। সানজি শেহরিনকে কিছু বুঝে ওঠার সময় দিতে না দিতেই সান্নিধ্যকে তাড়া দেয় ছবি তুলতে। সান্নিধ্য পকেট হতে ফোনটা বের করে ছবি তুলে দেয় দুজনের। হয়েছে? হ্যাঁ, গুড, চলো এখন যাই। এমপি সাহেবের বুকের মধ্যে প্রলয় তুলে দিয়ে সানজি শেহরিনকে নিয়ে চলে যায় মূল আনুষ্ঠানিক প্রাঙ্গণে। যাওয়া পথে শেহরিন পিছু ঘুরে এক পলক তাকায় সান্নিধ্যের দিকে। ভ্রুকুঞ্চিত করে সে সানজি সান্নিধ্যের হিসেব মেলাতে থাকে আনমনে। আসিফ স্যার, আর লাভ নেই। সান্নিধ্য ঘুরে তাকায়। আসিফ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, এই প্রোগ্রামটার কথাই বলেছিলাম স্যার, আপনি যেটা সকালে বাতিল করে দিয়েছেন। ডিসি সাহেবকে কনফার্ম করেছি আপনি আসছেন না। সান্নিধ্যের দৃষ্টি শীতল হয়ে আসে। কিছুক্ষণ গোলক ধাঁধার মাঝে পরে নিজেকে বের করে আনে সে। দুহাত প্যান্টের পকেটে গুঁজে আফসোসের চরম সীমায় গিয়ে পৌঁছে। স্যার, কষ্ট পাবেন না। প্রেম না করে যে হারে ছেঁকা খেয়ে যাচ্ছি, প্রেম করলে দেবদাস হওয়া থেকে কেউ বাঁচাতে পারতো না আমাকে। ভাই, ভাই, ভাই। সানজি চেয়ার টেনে শাহরিনের পাশাপাশি বসে। বিস্ময়ে ঘেরা রমণীর নরম হাতে হাত রেখে ধীর কণ্ঠে বলে, অবিশ্বাস লাগছে? পুরোটাই। কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজে পায় না শেহরিন। নির্বিশেষ চাহনিতে তাকিয়ে দেখে সানজিকে। কয়েকদিনের পরিচয়ে আজ প্রথম সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তাকে। কি জানি আজকে পরিচয় পর্ব উন্মুক্ত হওয়ার পর মনে হচ্ছে সত্যি এমপি সাহেবের সঙ্গে চেহারায় কিছুটা মিল রয়েছে সানজি আপুর। কিন্তু কিন্তু সেটা আগে কেন মনে হলো না? এই মেয়ে, কি ভাবছো? আপনার ভাইয়ের যে মাথায় একটু সমস্যা আছে, সেটা কি আপনি জানেন আপু? সানজি ফিক করে হেসে ওঠে শেহরিনের নিষ্পাপ চাহনির সঙ্গে কথা বলার ভঙ্গিমা দেখে। সামনে অনুষ্ঠান চলছে। রবীন্দ্রনাথ জয়ন্তী উপলক্ষে গাওয়া হচ্ছে তার স্মরণে তারই স্বরচিত গান, আমারও পরানো যাহা চাই। সুরের মূর্ছনায় আবেশিত সকল দর্শক। একমাত্র এমপি সাহেব ছাড়া জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সকল সরকারি কর্মকর্তাই আজ প্রায় উপস্থিত। আর এদিকে সবার আড়ালে মনোমুগ্ধকর সন্ধ্যা উপেক্ষা করে দুই রমণী পরিচয় পর্ব খোলাসা করতে ভীষণ ব্যস্ত। বাচ্চা মেয়ে, তোমার তো সাহস কম নয়। তুমি আমার সামনে আমার ভাইকে পাগল বলছো? সানজি চোখ রাঙায় শেহরিনের পানে। অবোধ বালিকা সে চোখ রাঙানি উপেক্ষা করে হতাশার নিঃশ্বাস ফেলে। উদাস কণ্ঠে বলে, আপু প্লিজ এমপি সাহেবকে একটু বোঝাও। সে নিজেও পাগল, আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। ভালো হবে তো, দুজনেই পাগল হয়ে একটা সংসার গড়ে তুলবে। নাম হবে পাগলের সংসার। শেহরিন চক্ষু স্থির করে সানজির পানে। মন মস্তিষ্ক তৎক্ষণাৎ তাকে বলে, একে বুঝিও লাভ নেই, ইনিও এমপি সাহেবের আরেক শিষ্য। কি করবে ভেবে দেখো। আমি একটা সত্যি কথা বলি আপু, অবশ্যই। প্রথমত, আমি রাজনীতি পছন্দ করি না। করি না মানে কোনোভাবেই করি না। দ্বিতীয়ত, রাজনীতি পছন্দ না করার কারণে যে ব্যক্তি রাজনীতি করে তাকেও আমার অপছন্দ। কোনোভাবেই কি পছন্দের লিস্টে আনা যায় না? পছন্দ থেকে অপছন্দে যাওয়াটা যতটা সহজ, অপছন্দ থেকে পছন্দে আনা ততটা সহজ নয় আপু। কিন্তু আমার ভাই যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, সেটার কি হবে? তাকে বোঝাতে হবে। বোঝালে কি সব মিটমাট? ভালোবাসাটা কি খুব সহজ? ভালোবাসাটা হলো কিভাবে?
সানজি আঙ্গুলের করে হাত রেখা গণনা করে সরু চোখে কিছু একটা ভাবনা চিন্তা করে বলে, 14 অথবা 15 দিনে একটা সুস্থ স্বাভাবিক প্রেম হওয়া কি সম্ভব নয়? মনের ভিতরে একজন মানুষকে জায়গা দিলে ভালোবাসা একদিনেও হয়ে ওঠা সম্ভব। আমার মন ফাঁকা, কোনো জায়গা নেই। সেটা তো আপনার কথাতেই বুঝতে পারছি ম্যাডাম। একটু ভালোবাসলে কি সমস্যা, হ্যাঁ? এইটুকু পিচ্ছি হয়ে আমার বেচারা ভাইটাকে এভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছ, ভয় করে না? সানজির চোখ পাকানো দেখে শেহরিন মুখ টিপে হাসে, হাতের মাঝে হাত গুছিয়ে দিয়ে বলে, সেটাতেও তো কাজ হচ্ছে না। আপনার ভাই আমাকে সরাসরি বিয়ের হুমকি দেয়। এটা কি ঠিক বলুন? প্রেম ভালোবাসাই সব ঠিক, বিয়ের হুমকিই তো দিয়েছে। অনেকে তো হাজার সাধনাতেও এই মিষ্টি হুমকি পায় না। মিষ্টি হুমকি বলছো? গোল গোল কাজল রাঙা চোখের দিকে তাকিয়ে সানজি ঠোঁট ফুঁড়ে ছোট করে নিঃশ্বাস ছাড়ে, নীরস গলায় বলে, ভালোবাসিনি তো কাউকে, এই জন্য বুঝতে পারছো না মেয়ে। পৃথিবীতে কত শত মেয়ে আছে যারা তাদের প্রেমিক পুরুষদের থেকে এই মিষ্টি হুমকি শোনার জন্য অধীর অপেক্ষায় থাকে। মনোবাসনাই সর্বপ্রথম এই ইচ্ছাটাকে তুলে ধরে, কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা হয় তাদের ভাগ্যে রাখে না সেই মিষ্টি হুমকি, নয়তো বিষয়টাকে তাদের জন্য অনেক দুর্ভেদ্য করে তোলে। তুমি কোন লিস্টে? আমি লিস্টের বাহিরে। বাহিরে কেন? বাহিরে চলে গিয়েছি। ভালোবাসা দিয়ে আঁকা বৃত্তে আমার জায়গা হয়নি। সানজির উদাসী গলায় বলা কথায় শেহরিন স্তিমিত নেত্রে তাকায় তার পানে, হাতের মুঠো শক্ত করে চেপে ধরে বলে, তুমি কি কারো ভালোবাসা থেকে বঞ্চিত? কি জানি, হতে পারে। ভালোবাসা ভালো লাগে এগুলো কঠিন জিনিস, মোটেই নয়। তুমি যদি তোমার জীবনে আসা সঠিক মানুষের ভালোবাসা সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হও, তাহলে ভালোবাসা হবে মেঘে ভাসা তুলোর মতো নরম আর স্বচ্ছ পানির মতো সহজ। এক্ষেত্রে মূল্যায়ন শব্দটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমার ভাবনা চিন্তার পরিসর ভীষণ ছোট। সানজি শেহরিনের থুতনিতে হাত রেখে তার চোখে চোখ রাখে, নরম গলায় বলে, যদি কখনো চিন্তা ভাবনার পরিসর বড় হয়, তাহলে এমপি সাহেবের দিকটা একটু বিবেচনা করে দেখো কেমন। তোমাকে জোর জবরদস্তি করছি না, তোমার লাইফের ডিসিশন তুমি নিবে। আমরা সবসময় সেটাকে সম্মানের চোখে দেখব। বাট কখনো যদি ভালোবাসা নামক চারা বীজ মনের ভিতর বুনতে পারো, তাহলে পেশাটাকে বাদ দিয়ে ব্যক্তিটার দিকে একটু ভেবো কেমন। নিজের ভাই বলে বলছি না, খুব খারাপ নয়। রাগী বেপরোয়া ভাব রয়েছে, কিন্তু যত্ন পেলে হয়তো ঠিক হয়ে যাবে। শেহরিন মৃদু হাসে, মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো হাতে সরিয়ে বলে, আমি নিজেই নিজের যত্ন জানি না আপু, অন্য একটা মানুষকে কিভাবে যত্ন করব? আমার পৃথিবীতে বাবা ছাড়া আমি শূন্য, অসহায়। তার যত্নে আমি এখনো লালন হই। তোমার মা নেই? না, মারা গিয়েছেন। বাবা আর তুমি? ইয়েস, বাবা আর আমি। এত ভারী একটা কথা স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলা দেখে সানজি শেহরিনকে উষ্ণ আলিঙ্গন করে নেয়, আদুরে কণ্ঠে বলে, আমাদের কাছে এসো, তোমাকে যত্ন ভালোবাসার কুণ্ডুলি পাকিয়ে রেখে দেব নিজেদের কাছে। স্বল্প সময়ের পরিচিত হয়ে আমাকে কেউ কখনো এতটা ভালোবাসা দেয়নি তোমার মতো করে আপু। তোমাকে দেখেই কেমন জানি আমার আপন আপন লাগে। শেহরিন ভ্রুদয় বাঁকা করে সানজির পানে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, আবারও? দুষ্টু মেয়ে। আমার ভাইটাকে নাকে দড়ি দিয়ে না ঘোরালে শাস্তি হচ্ছে না তোমার? একটু রাজি হয়ে গেলে কি হয়? রাজি হওয়া কঠিনভাবে নিষিদ্ধ। আমার মনে এখনো প্রেম ভালোবাসার জন্ম নেয়নি। আচ্ছা, তুমি একটু সময় নিয়ে না হয় ভালোবাসো, তার ভালোবাসাটা আপাতত একটু গ্রহণ করো। একই তো হলো। শোনো, আপু, ব্যক্তিকে ভালোবাসতে গেলে তার পেশাটাকেও ভালোবাসতে হয়, নয়তো হয় না কোনোভাবেই। রাজনীতি আমাদের রক্তে, তাহলে প্রেম নীতিও আমার মনের বাহিরে। বুঝবে বুঝবে মেয়ে, যোগ্য নেতা হারালে কাঁদতে হবে আড়ালে। আড়ালে কাঁদাটাই ভালো, কেউ দেখবেও না, বুঝবেও না। সানজি শেহরিনের হাতে চিমটি কাটে, থমথমে মুখ করে বলে, তোমাকে যত শান্ত বাচ্চা ভাবি, তুমি ততটা শান্ত বাচ্চা নও মেয়ে, ভারী দুষ্টু তুমি। তবে একটা কথাই মাথায় রেখো, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু কঠিনভাবে আকৃষ্ট হয়ে পড়ে। আজকের না ভবিষ্যতে, হ্যাঁ তো হতে কতক্ষণ। এমপি সাহেবকে অন্তত নয়। আল্লাহ, শেহরিনের মনের প্রাণে আমার ভাইটাকে কঠিনভাবে ঢুকিয়ে দাও,
সে যেন উঠতে বসতে চোখ বন্ধ করলেই আমার ভাইটাকে দেখতে পারে। শেহরিন উল্টো খামচে ধরে সানজির হাতখানা, ঠোঁটে ঠোঁট চেপে অবাক চোখে তাকিয়ে বলে, ভাই বোন দুটোই দেখছি কেউ কারো থেকে কম নয়। এ আমি কোন দুনিয়াতে এসে পড়লাম? দুজনের চলমান গুজুর গুজুর ফুসুর ফুসুর কথায় আশেপাশে বসা সবাই ত্যক্ত বিরক্ত। তাদের দিকে দৃষ্টি সবার। অনুষ্ঠান উপভোক্ত দূরে থাক, তাদের কথার জ্বালায় কেউ মনই দিতে পারছে না সেদিকে। অথচ বাড়তি না করার হলো। অবধ দুই নারী তাদের করা বারণ শুনেও যেন শোনেনি। অবশেষে আয়োজকদের কাছে গিয়ে কেউ চুপিসারে বিচার দিতেই তাকওয়াকে নির্দেশ করা হয় থামাতে। পেয়ারি ননদ ভাবি, দয়া করে আপনাদের রসালো গল্পে যদি একটু বিরতি টানতেন, তাহলে আশেপাশের মানুষ একটু উপকৃত হতো। কানের কাছে কারো গরম বার্তায় শেহরিন সানজির কথা নামায়। চোখ তুলে উপরে তাকাতেই দেখতে পাই দুহাত কোমরে চেপে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তাকওয়া। কপালের ভাঁজগুলো তার স্পষ্টত। কি হয়েছে? কিছুই হয়নি। কি হবে? এটা তো আসরখানা আপনাদের। যেভাবে গল্পগুজব করছেন, হাসি তামাশা খামচাখামচি জড়িয়ে ধরছেন, মনে হচ্ছে আমরা ভুল করে আপনাদের বাসায় ঢুকে পড়েছি। ডিসি হিল মনে হচ্ছে না, মনে হচ্ছে সুখ নিবাসের ড্রয়িং রুম, যেখানে ননদ ভাবি সন্ধ্যার অবসরে আড্ডা জমিয়েছে। সানজি তাকওয়ার কথায় আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকাই। উৎসুক কিছু মানুষের তাদের উপর দৃষ্টিপাত করা দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে আমতা আমতা স্বরে বলে, ইয়ে মানে সরি, বেশি হয়ে গিয়েছে? কম মনে হচ্ছে? না না। তাকওয়া গরম চোখজোড়া সানজির হতে সরিয়ে শেহরিনের দিকে নিবদ্ধ করে কাট কাট গলায় বলে, এই পিচ্চি ওঠো। আমি? তোমাকেই তো বললাম মনে হলো। কোথায় যাব? আরেকজনের পরে তোমার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। নার্ভাস লাগছে আমার। সানজি তোর ভাইকে ডেকে আন। তার প্রেমিকার নার্ভাস লাগছে, সে কোথায়? ভাইয়ার কথা শুনতেই শেহরিন লাফ দিয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। আবার এমপি সাহেব? না না, এই লোককে রাখলে নার্ভাসনেস তো তার আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে। তখন গান গাওয়া তো দূরে থাক, মুখ দিয়ে কথাই বের হবে না। নিজেকে সে ধাতস্থ করে, চোখ বড় বড় করে জড়িয়ে আসা কণ্ঠ উন্মোচন করে বলে, আমার নার্ভাস লাগছে না আর। গুড, চলো এখন। শেহরিনকে পথ বের করে দিয়ে তাকওয়া তাকওয়া সানজির দিকে কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করে, এমপি মহোদয় সত্যিই আসেনি? তাকে তো ইনভাইট করা হয়েছিল। সানজি হতাশা কণ্ঠ ভেদ করে বলে, ও বেচারা নিজের পায়ে নিজে কুড়াল মেরে বসে আছে। কেন মেঘ হাসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। ডিসি হলে আলোয় সাজানো ঝলমলে রাতে ভাসে মিষ্টি সুরের বন্দনা। শেষ বৈশাখী প্রহরে মৃদু বাতাসে গাছের পাতার ফাঁকে দোল খায় রঙিন পেপার ল্যান্টার্ন। শেহরিন মঞ্চে দাঁড়িয়ে, হাতে মাইক্রোফোন, কণ্ঠে কম্পন, গলার স্বর একটু ভারী। হুট করেই ভেতরটা তার অস্থিরতার ঢেউ খেলে। গানের অর্থগুলো তাকে টেনে নিয়ে যায় অজানা আবেগের গহীনে। এমন কেন লাগছে? কি অনুভব করছে সে? চোখ বুজে ফেলে শেহরিন। নিজেকে দমানোর প্রয়াস করতে গিয়ে ভেসে ওঠে কারো মুখরেখা। কারো এক মজার ছলে কথার কি তবে সত্যতা প্রমাণ হলো? এত কিছু রেখে সে কেন এলো? তবে কি অস্বীকার করে সে? চোখ খুলে ফেলে। শেষ কলি গাইতে তার কণ্ঠে কাঁপুনির রেশ স্পষ্টত হয়, যেন তার তাল লয় কেটে বের হয়ে আসবে এক্ষুনি। মঞ্চে জ্বলন্ত নরম আলো শেহরিনের মুখে এসে পড়ে, কোমল স্নিগ্ধ কিন্তু অশান্ত তার ভাবরেখা। গান শেষ হতেই দর্শক সারি হতে ভেসে আসে করতালির শব্দ। চাপা উন্মাদনায় ভাসে শেহরিন নামটা। ভালো লেগেছে? গান নাকি মেয়েটাকে? দুটোই। খোঁজ খবর নিন তাহলে। নিব। আপনার পরিচিত? চুয়েটে পড়ে, ফার্স্ট ইয়ার, সিভিল ইঞ্জিনিয়ারে। ব্যবস্থা করে দিন, প্রফিট লাগবে। স্যুটবুট পরিহিত লোকটিকে বাঁকা হেসে তাকায়, ধীর কণ্ঠে বলে, প্রফিটের লোভ আপনাকে ছাড়ল না। নিজের কার্যটুকু সম্পন্ন হতে শেহরিন ব্যস্ত হয়ে ওঠে বাসায় ফেরার জন্য। রাত প্রায় ৮টা বেজে গিয়েছে। এর চেয়ে বেশি দেরি হলে মামি মনিকা আন্টি দুজনেরই বাঁকানো কথা শুনতে হবে তাকে।
আর একটু থেকে যাও। না আপু, এখন ফিরতেই হবে। একাই যাবা? মামা আসবেন রিসিভ করতে। এসেছেন কি? শেহরিন উদ্বিগ্নমাখা কণ্ঠে ফের ফোনের পানে তাকায়। অনেকক্ষণ অনেকক্ষণ আগে মামা তাকে জানিয়েছে আসছেন তিনি, কিন্তু এত সময় পার হওয়ার পরেও তার কোনো দেখা নেই। কাজেই আটকা পড়েছেন নাকি অন্য কিছু ভেবে পায় না সে। এই পিচ্ছি, আমার সাথে যাবে? তুমি হালিশহর, আমি খুলছি আপু। কিভাবে কি? কিভাবে কি সেটা জানতে হবে না, যাবে কিনা সেটা বলো। একদম বাসার সামনে নামিয়ে দিয়ে আসবো। নো চার্জ, নো আর্গুমেন্ট। সানজির অবলীলায় বলা কথায় শেহরিন সন্দেহমাখা চোখে তাকায়। কিছু একটা মনে আসতে আশেপাশে দৃষ্টি চড়িয়ে খোঁজে কাউকে, কিন্তু খোঁজা পথের মাঝেই ফোনের রিংটোন বেজে ওঠে তার। মামনি, একটা ঘন্টা কি একটু ওয়েট করতে পারবে? আমি একটা কাজে বাজেভাবে ফেঁসে গিয়েছি। 1 ঘন্টা? সরি মা। সানজি চোখ পাকিয়ে ইশারা করে মামাকে না করে দিতে, বুঝায় তাকে ড্রপ করে দেওয়া হবে। কিন্তু শেহরিন পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বের মাঝে। ঠোঁটের কোণে নখ ঠেকিয়ে বুঝতে পারে না কি জবাব দিবে। আমাকে দাও ফোনটা। সানজি শেহরিনের থেকে ফোনটা কেড়ে নেয়, নিজে কানে চেপে ধরে নমনীয় স্বরে কথা বলে মামার সঙ্গে। প্রয়োজনীয় পরিচয়টুকু দিয়ে নিশ্চিত করে সে ঠিকঠাক শেহরিনকে বাসায় পৌঁছে দেবে। অপেক্ষার প্রহর কাটে দীর্ঘ সময় গ্রাস করে। টানা 2 ঘন্টা গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা শেষে সোজা হয়ে দাঁড়ায় সান্নিধ্য। ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয় সে। সাদা শার্টখানা কুঁচকে ভাঁজ হয়ে এসেছে। হাতা গুটিয়ে কনুই অবধি রেখে নিমিলিত লোচনে তাকিয়ে দেখে তার বুকে ঢেউ তোলা সুরের রানীকে। সন্ধ্যার সেই ক্ষণিক লগ্নে শেহরিনকে দেখে আর নিজেকে টলাতে পারেনি সেই জায়গা হতে। মঞ্চের ধারের কাছে যায়নি পেশাদারিত্বের কারণে। এমনিতে তাকে নিয়ে বর্তমানে মিডিয়া বেশ সরগরম আছে, কন্ট্রোভার্সি এড়াতে তাই নিজেকে বাধ্য হয়ে দূরে রেখেছে। উনি এখানে কি করছেন? মনে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে। আমি যাব না। শেহরিন থমকে দাঁড়ায় এমপি সাহেবকে সম্মুখে দেখে। এই লোকটাকে সে যত চায় এড়িয়ে যেতে, এই বান্দা তত তার নিকটে এসে হাজিরা দেয়। আজকে গান গাওয়ার সময় এই লোকটা অজান্তেই তাকে ভীষণ জ্বালিয়েছে। হুট করে কেন তার মুখটাও চোখে ভেসে উঠল? তার প্রতি তো কোনো অনুভূতি নেই, কোনো কিছুই নেই। তাহলে নাকি বারে বারে এমন হুটহাট সাক্ষাতের কারণে এমন হচ্ছে? আরে বাচ্চা, প্যারা নেওয়ার দরকার নেই। কিছুক্ষণের জন্য মনে করো উনি আমাদের ড্রাইভার। ড্রাইভার? মনে মনে সব হয়। 1 ঘন্টাই তো, মামা আসলে যাই। র্যাক খাওয়া? না। আমি তোমার সিনিয়র নই? হুম। তাহলে চুপচাপ চলো আমার সাথে। একা একা আমি তোমাকে এখানে রেখে যাব নাকি? তাকো আপু, হোস্ট সে, ভীষণ ব্যস্ত, ওকে ধরতে পারবে না। সানজি হাত ধরে শেহরিনকে নিয়ে আসে সান্নিধ্যের সামনে। আর চোখে একবার লাজুক লতিকার মতো দিকে তাকিয়ে মৃদু হাসে সে। গলা পরিষ্কার করে বলে, এমপি সাহেবকে তো আজকাল রাস্তাঘাটে ভালোই দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে যেহেতু আছেনই, একটু জনসেবা করুন, আমাদেরকে ড্রপ করে দিন। সান্নিধ্য শেহরিনের দিকে শান্ত দৃষ্টি রাখলেও শেহরিন সে পানে তাকায় না। এলোমেলো দৃষ্টিতে সে একবার মাটিতে তো একবার অন্য পানে তাকায়। সানজির হাতখানা আষ্টে পিষ্টে ধরে তার কাঁধের আড়ালে নিজেকে লুকায়। জড়তায় মোড়ানো শরীর নিয়ে এইটুকু বুঝতে পারছে মাথা খারাপ এমপি সাহেব তার দিকেই তাকিয়ে আছে নির্বিশেষ চোখে। আপনাকে কিছু বলা হচ্ছে এমপি সাহেব? গাড়িতে বস। সানজি শেহরিনকে নিয়ে গাড়িতে উঠে বসে। সান্নিধ্য মুখের মাস্কটা খুলে হালকা দম টেনে আসিফকে মৃদু গলায় জিজ্ঞেস করে, সব ঠিকঠাক ছিল? হ্যাঁ ভাই, কেউ ভাবির ধারের কাছেও আসেনি। তবে ভাবির কণ্ঠ কিন্তু আসলেই সুন্দর, সবাই প্রশংসা করেছে, ডিসি স্যারও। আপনি থাকলে আপনিও হয়তো। কাটা গায়ে হালকা নুনের ছিটা দিয়ে মাঝপথে থেমে যায় আসিফ। ভাইয়ের দুঃখকে আর পুনরায় জাগ্রত করতে চায় না সে। এমনিতেই উঠতে বসতে ভাবি তাকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো ভাই তার সত্যি দেবদাসে পরিণত হয়ে যাবে। রাতের রাস্তায় কিছুক্ষণ নীরবতা পালন শেষে পিছনের সিটে বসা দুই রমণী ধীর গলায় গল্পগুজবে ব্যস্ত হয়ে ওঠে।
মাঝে মাঝে ক্ষীণ হাসিরও আওয়াজ কানে ভাসে। সান্নিধ্যের দৃষ্টি একটু পরপর মিররের দিকে যায়। স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে সে তার বেগুনি রঙা প্রেয়সীকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণের ক্লান্তি ভোলে। এই যে আজকের প্রোগ্রামটা বাতিল করার সুবাদে কিছু সময় পেয়েছিল হাতে নিজের জন্য, যেটা দীর্ঘদিন ধরে তার কাছে দুষ্প্রাপ্য। চাইলেই সে চলে যেতে পারত, নিজের জন্য সময়টাকে ব্যয় করতে পারত, কিন্তু নেতা সাহেব পারেনি কোনোভাবেই। অদৃশ্য মায়াজালে সে সত্যি বিদ্ধ। একই সাথে সে তার শেহরিনকে কল্পনা রেখেছে খোঁপায় বাঁধা বকুল ফুল, বেগুনি রঙা কচুরি ফল কিংবা থোকায় থোকায় ধরা জারুল ফুল হিসেবে। আর ফুলকে বাগিচায় একা রেখে মালিক যাবে বিশ্রাম করতে? অসম্ভব। প্রেম দ্বারা রচয়িত কাব্যতে এ নিয়ম নেই। নেতা সাহেব অকপটে স্বীকারও করে নিয়েছেন নিজের মনের কাছে মেয়েটাকে সে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলেছে। হৃদয়ের অন্তঃস্থলে বিনা ঘোষণায় জায়গা করে দিয়েছে তাকে। একে ছাড়া তার আর বিকল্প পথ নেই, অন্য কোনো কিছু নেই। কিন্তু কষ্ট একটাই, এই অবুঝ জারুল ফুলকে সে বুঝাবে কি করে? হয়েছে, আর যেতে হবে না। ভাইয়া ওকে এখানেই নামিয়ে দে, বাকিটুকু ও একাই যেতে পারবে। কেন? পুরোটা গেলে কি সমস্যা? সমস্যা আছে, বুঝবি না তুই। সান্নিধ্য গাড়ি থামায়। শেহরিন সানজির থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে গাড়ি হতে নেমে, কিন্তু তার নামার আগ মুহূর্তেই নেমে যায় সান্নিধ্য। তুই কোথায় যাচ্ছিস? তোরা ওয়েট কর। শেহরিন শাড়ির কুঁচির সামনে ধীরগতিতে গাড়ি থেকে নামে। সান্নিধ্যকে দেখে শীতল কণ্ঠে বলে, আমি একাই যেতে পারবো, বেশি দূর নয়, আপনাকে যেতে হবে না। সমস্যাটা কি? সমস্যা অনেক কিছু। সান্নিধ্যের কপাল কুঁচকে যায় শেহরিনের জবাবে। কিছু সেকেন্ড তাকিয়ে থেকে দুহাত প্যান্টের পকেটে গুঁজে ধমকের সরে বলে, চুপচাপ হাঁটো। এইটুকু বাচ্চা মেয়েকে একা একা ছাড়া ঠিক নয়, হারিয়ে গেলে আমাকেই খুঁজতে হবে। শেহরিনের নরম মূর্তি ধমক খেয়ে দূর হয়ে যায়। শক্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আমি তো ক্লাস 1-এ পড়ি, হারিয়ে যাব। শুনুন, ওইটা আমাদের বাসা। ওইখানে একটা কানা বগির মা থাকে, আপনাকে আমার সঙ্গে দেখলেই ঠোকর মারতে আসবে। সো দয়া করে আসবেন না। কানা বগির মাকে? আছে একজন, চলো দেখে আসি। এই না না না, যে কোনো একটা অপশন চুজ করো। আমি তোমাকে শুধু বাসায় পৌঁছে দিয়ে আসবো, নাকি সরাসরি বাসার ভিতরে যাব? শেহরিন দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের উপর ঠোঁট চেপে চোখ বন্ধ করে অতঃপর নির্মেজ স্বরে বলে, আসুন। শেহরিনকে একটু আগে রেখে ঠিক তার পিছন পিছন মাথা নিচু করে হেঁটে যায় সান্নিধ্য। বৃষ্টির কারণে ভিতরের রাস্তাগুলো পানি জমেছে বেশ, চারপাশে কাদা পানিতে একাকার। সান্নিধ্যের সতর্ক দৃষ্টি শেহরিনের পদরেখার দিকে নিবদ্ধ। শাড়িতে কাদা লাগছে, উঁচু করে হাঁটো। লাগুক, আপনি চুপ। আপনার শাড়ি? আমার তুমি? মামার বাড়ির আবদার? এটা তোমার মামারই বাসা? শেহরিন গেটের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে, কিছু পিছু ঘুরে শুলচোখে তাকিয়ে বলে, এই যে আর এক পা দিলে বাসার ভিতরে চলে যাব। অনুগ্রহ এখানেই জনসেবা বন্ধ করুন, নয়তো দারোয়ান আঙ্কেল আপনাকে দেখলে নানান কথা ছড়াবে। ঠিক আছে, যাও। সান্নিধ্যের এক বাক্যে রাজি হওয়াতে শেহরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, নেতা সাহেবের মাথা তাহলে ঠান্ডা হয়েছে। মনে মনে তো তার ভয় উঠে গিয়েছিল ভীষণ। যদি কানাবগির মাকে দেখার জেদ করত, তাহলে তো একদম সর্বনাশ হয়ে যেত। পা বাড়ায় সে সামনে, যাওয়া পথে আর চোখে তাকিয়ে ছোট করে বলে, থ্যাঙ্কস। সান্নিধ্য হালকাভাবে মাথা নাড়িয়ে ক্ষীণ হাসে। হাসার কিছু হয়নি, উপকারীর উপকার স্বীকার করেছি শুধু। উপকারীর উপকার স্বীকার না করে যদি ভালোবাসাটা স্বীকার করতে, তাও তো হতো। আপনার মধ্যে ভালোবাসা ছাড়া কি কিছুই নেই? আছে 60 ভাগ পানি আর 40 ভাগ শেহরিন। শেহরিন দমে যায়। নেতা সাহেবের শীতল চক্ষুর চাহনি হতে নিজের চক্ষুদ্বয় সরিয়ে ভিতরে প্রবেশ করে সে বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, শেহরিন, এখন মানুষ থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস হয়ে গিয়েছে।
আমাদের চট্টগ্রামের নতুন ভাবি এমপি সাহেবের জানে জিগার শেহরিন সাবরিনা অনিভা, ভবিষ্যতে প্রজন্মের যে কিনা নিজেও হবে পলিটিক্সের মাঠে আইকনিক লিডার। এক্সকিউজ মি, মিসেস এমপি সাহেবা, আমি কি আগেই একটা অটোগ্রাফ পেতে পারি? রিতমা, প্লিজ 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 একটু দয়া করুন। এখন কোনোভাবে অটোগ্রাফ নিয়ে রাখলে 5-10 বছর পর হলেও আপনি আমাকে চিনতে পারবেন, নয়তো বলবেন হু আর ইউ, আমি তোমাকে চিনি না। রিতমা আবার কে? এই নাম আমি কখনো শুনিনি। বেশি বেশি হয়ে যাচ্ছে না এবার? শেহরিন দুহাত কোমরে চেপে চোখ সরু করে তাকায় রিতমার দিকে। স্বল্প রাগের ভাঁজে সে কপাল কুঁচকে ফেলে। থমথমে মুখ করতেই রিতমা এগিয়ে এসে কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে, ওয়াই ইউ অ্যাংরি কিউট লেডি? ব্যাটা প্রো লেভেলের হ্যান্ডসাম আছে। আহ, কি তার ভালোবাসা! সিরিয়াসলি, ফার্স্টে তো আমি বিলিভই করতে পারছিলাম না সে শুধুমাত্র তোমার জন্য আমাকে কোথায় থেকে খুঁজে বের করেছে। তোমার খোঁজ পেল কিভাবে? আই ডোন্ট নো। অবাক তো আমি নিজেও হয়েছিলাম। বাট পলিটিশিয়ান পার্সনদের সব দিকে হাত আছে, এটা ওদের জন্য ইজি একটা ম্যাটার। তার উপরে তো এমপি বলে কথা, আলাদাই একটা পাওয়ার। কথা বলতে বলতে চুয়েট সেন্ট্রাল লাইব্রেরিতে প্রবেশ করে দুজনে। স্যারের দেওয়া বইয়ের কিছু তালিকা ঘেঁটে ঘুঁটে ডিজিটাল কিয়স্কে যাই। সেখানে বইয়ের নাম, লেখকের নাম সার্চ করতে করতে শেহরিন নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার হয়েছে জ্বালা। এই পাগল লোক আমার মাথা খারাপ করে দিচ্ছে একদম। পাগল কেন বলছো? বলো তোমার ভালোবাসায় সে দিওয়ানা হয়ে গিয়েছে। তোমাকে ছাড়া সে আর কিছুই চোখে দেখতে পারছে না। বাট প্রেম হলোটা কিভাবে? দুজন ডেটে গিয়েছিলে? কম্পিউটার হতে চোখ তুলে শেহরিন মুখ কালো করে বলে, তুমি তো দেখি এমপি সাহেবের চেয়েও এক ধাপ এগিয়ে। আমি নিজেই তার প্রেম কিভাবে হলো বুঝলাম না, আর তুমি সরাসরি ডেটে চলে গিয়েছো। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তার সঙ্গে ডেটে যাব? না যাওয়ার কি আছে? ডেটে গিয়েই তো প্রেম হয়। ওহো রিতমা, তোমারও মাথা শেষ। বাদ দাও। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বুকটা 3 নম্বর সেকশনে শো করছে, চলো যাই। সেলফ হতে প্রয়োজনীয় 3টা বই খুঁজে নেই দুজনে। স্যারের রেফারেন্সকৃত বই এগুলো। রিতমা বইয়ের উপরে হালকা লেপ্টে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, তুমি কি রাজনীতি একেবারেই পছন্দ করো না? সত্যি পছন্দ করি না। আচ্ছা, রিল্যাক্স মাইন্ডে একটু অবজার্ভ করো তো। যদি তোমার এই অপছন্দের বিষয়টাই তোমার জীবনে কোনোভাবে প্রবেশ করে, তাহলে কি তুমি মেনে নিবে? এখানে দুটো জিনিস ম্যাটার করে। ফার্স্ট অফ অল, আমার নিয়তি সৃষ্টিকর্তা অনেক আগেই লিখে রেখেছেন, সেটা ঘটবেই। সো যাই হোক না কেন, আমাকে মেনে নিতেই হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, সৃষ্টিকর্তা যদি আমাকে অপশন বের করে দেন, তাহলে আমি আমার অপছন্দীয় বিষয়টা ইগনোর করার চেষ্টা করব। ওকে, আমি জাস্ট ডেইলি লাইফ থেকে ধারণা নিয়ে বলছি, বাস্তবে আমার অভিজ্ঞতা কম। মানুষ নাকি যেটা পছন্দ করে না, সেটাই তার জন্য নির্ধারিত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এটার সাথে নিজেকে রিলেট করতে পারো কি? শেহরিন বইগুলো মূল ডেস্কে নিয়ে যাই লাইব্রেরিয়ানের কাছে ইস্যু করতে। লাইব্রেরি কার্ড সহ বইগুলো জমা দিতে দিতে বলে, আমার কিছু ক্ষেত্রে এমনটা হয়েছে। দেখা গিয়েছে আমি যেটা চাই না সেটাই আমার সামনে উপস্থিত। তখন কিভাবে নিজেকে ম্যানেজ করতে? নিজে তো পারতামই না, বাবার শরণাপন্ন হতাম। বাবার থেকে কিছু সাইকোলজিক্যাল কন্ডিশন সম্পর্কে ধারণা নিতাম। বাবা বলতেন বিষয়টাকে রিফ্রেমিং করো। আই মিন, প্রত্যেক জিনিসটাকে এক দৃষ্টিকোণ থেকে না দেখে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো। তাহলে কোনো না কোনো সময় বুঝতে পারবে এই পরিস্থিতি থেকেও আমি নতুন কিছু শিখতে পেরেছি, মানিয়ে নেওয়ার সক্ষমতা গেইন করেছি। এটা ঠিক, আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিছু না পেলে সেটার প্রতি এক ধরনের নেগেটিভিটি বায়াস তৈরি করি। ইয়েস, একই সাথে কগনিটিভ ডিসোনেন্স ক্রিয়েট হয়, মানসিক চাপে ভুগি। বই ইস্যুকরণ শেষ হতেই বেরিয়ে পড়ে লাইব্রেরি হতে দুজনে। রিতমা শেহরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি পারবে। কি পারবো? রাজনীতির মাঠে গোল দিতে। তোমার ভিতরে মানিয়ে নেওয়া সম্পর্কে বেশ বেশ পজিটিভ চিন্তাধারা আছে। দেখা যাবে তোমার এত অপছন্দের ভিডিও একদম সাবলীলভাবে চলতে পারছো তুমি এমপি সাহেবের সাথে। আর একটু এদিক সেদিক হলে
আঙ্কেল তো রয়েছেন বোঝানোর জন্য। হি ইজ আ জিনিয়াস পারসন। এই পৃথিবীতে আমার মতো অধম ব্যক্তি আর কেউ নেই জানো কি? এতই অধম যে যার কোনো সাপোর্টার নেই। সব এমপি সাহেবের সাপোর্টার। বেটা এমপির নির্ঘাত আধ্যাত্মিক কোনো শক্তি রয়েছে। 100 হাত দূর থেকেও নিজের দিকে টেনে নেই সবাইকে। আমার বাবাও এটি নিয়ে মজা নেই। তুমিও নিচ্ছ। কোথায় যাই আমি বলো? ঋতমা শব্দ করে হেসে ওঠে। শেহরিনের হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে, আধ্যাত্মিক শক্তি থাকাটা অস্বাভাবিক কিছু না। ভোটের মাঠে জনগণের মন আদায় করে নিতে এটা বেশ কার্যকরী। আই থিঙ্ক রাজনৈতিক নেতাদের এটা একটা অন্যতম গুণ। রাজনীতি 4 অক্ষরের সবচেয়ে অপছন্দনীয় ওয়ার্ড। পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যাক, শেহরিন একটু দম নিয়ে বাঁচুক। আর পারি না বাপু, সত্যি। এখনই এই কথা বললে হবে? নেতা সাহেবের মনে কেবল প্রেমের হাওয়া বইতে শুরু করেছে। মেঘ ডাকবে, আধার ঘনাবে, ঝড় উঠবে, কত কি। নেগেটিভিটি বায়াস কমাও মেয়ে। আঙ্কেলের কথা মানতে শিখো। একসাথে লম্বা সময় পাড়ি দিতে হবে না। একাডেমিক রোড ধরে হেঁটে আস্তে আস্তে শেহরিন থমকে দাঁড়ায়। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাই এনি চান্স যদি আমার কপালটা ওনার সাথে লেগে থাকে, তাহলে আমি নিশ্চিত আমাকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে, যেটা আমি কখনোই চাই না। রাজনীতি, খুনাখুনি, হানাহানি, মারামারি আমার দুর্বল চিত্ত মেনে নিতে পারবে না। হুস, কে বলে তুমি দুর্বল? ইউ আর আ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল লেডি। কে বলেছে তোমাকে? আমি হচ্ছে সেরা নাক কাঁদুনে, না ছিঁচ কাঁদুনে হলো একটা ভিতুর ডিম। একটু কেউ বকা দিলেই চোখে পানি এসে জমা হয়। একটু কেউ বাজে কথা বললে নিতে পারি না সহজভাবে। নিজেকে বোঝাতে পারি না। সবশেষ সেই বাবার কাছে গিয়েই আমাকে সান্ত্বনা করাতে হয়। একে বলে স্ট্রং গার্ল? স্ট্রং এর ফুল মিনিং এটা নয় শেহরিন। স্ট্রং হচ্ছে যে অচেনা অজানা পরিবেশে অস্থিতিশীল মুহূর্তে নিজেকে শান্ত রেখে সবকিছু ম্যানেজ করতে পারে। নিজের ভেতরে একটু কষ্ট হলেও সাহস রেখে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হতে পারে। কষ্ট হচ্ছে তাও নিজেকে নিজের অবস্থান থেকে সরিয়ে আনে না, সেটাকে বোঝাই। তুমি যেটা বলেছ, এটা হচ্ছে আমাদের ইমোশনের একটা জায়গা, অভ্যন্তরীণ ইস্যু। বাহ্যিক বিষয়টা স্ট্রং এর একটা মিনিং বিয়ার করে। প্রশাসনিক ভবন কাটিয়ে আর একটু সামনে যেতেই শেহরিন ক্লান্ত চোখে তাকিয়ে বলে, আমাকে এত কিছু বুঝিয়ে লাভ নেই বাচ্চা। আমি কোনো নেতা সাহেবের হয়ে স্লোগান দিচ্ছি না, এটা কনফার্ম থাকো। ওকে, কনফার্ম থাকলাম। কিন্তু যদি এর হেরফের হয় বাচ্চা, তাহলে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে আলাদা। দরকার হলে আমেরিকা থেকে ইমার্জেন্সি টিকিট কেটে দেশে আসবো আমি। এসেই তোমাকে আমি ধরবো। ভয় লাগছে এখন একটু। পেতে থাকো। সিরিয়াস আমি। লুকাবো আমি তখন। তোমার নেতা সাহেবকে নিয়ে পুরো ঢাকা চট্টগ্রাম তল্লাশি চালিয়ে যাব। শেহরিন ঋতমার চোখ পাকানো দেখে হেসে ফেলে। হাত ধরে টানতে টানতে বলে, আমি জীবনেই বিয়ে করব না তার চেয়ে। এসো তখন। হ্যাঁ শেহরিন। মেন গেটের কাছাকাছি আসতেই পিছন হতে পৌরশালী ডাকে ঘুরে তাকায় শেহরিন ঋতমা। খানিকটা দৌড়ে এসে তাদের সামনে উপস্থিত হয় আরেফিন। কাঁধে কালো ব্যাগ ঝোলানো ঝাঁকড়া চুলের ছেলেটা বিস্তর হাসি হেসে বলে, বাসায় ফিরেছ? হ্যাঁ, কিছু বলবে? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? তোমার নোটটা আজকের টেস্টের জন্য বেশ হেল্পফুল ছিল। লাস্ট টাইম প্রিপারেশন কিছুটা হলেও অ্যান্সার করতে পেরেছি। বিগ থ্যাঙ্কস টু ইউ। ইটস ওকে। এভাবে বলতে হবে না। ক্লাসমেট আমরা। ক্লাসমেট থেকে ফ্রেন্ড হতে পারি কি আমরা? শেহরিন ঋতমা একে অপরের দিকে তাকাই। বন্ধুত্বের জন্য নির্দ্বিধায় আবদার করা ছেলেটাকে দেখে খানিকটা অবাক হয় তারা। এই ছেলেটা চট্টগ্রামের লোকাল, সাথে ওদের একটা বড় সার্কেল রয়েছে ভার্সিটিতে। নিঃসন্দেহে ফ্রেন্ডের অভাব নেই। সেখান থেকে এসে দুজনের সাথে ভাব করতে আসায় শেহরিন ভ্রুজোড়া উঁচুতে তুলে বলে, আর ইউ শিওর? ওয়াই নট? ঋতমা আবছা হেসে বলে, ওকে, ভালো হলো একটা নতুন ফ্রেন্ড পেয়ে। শেহরিনের আর একা লাগবে না এখন। কেন? তুমি কোথায় যাবে? ওয়ে টু অ্যাব্রোড। সো স্যাড। বন্ধুত্বের শুরুতেই বিচ্ছেদ। বাট বিষয়টা স্যাডিস্টিক। ইয়ার ফাইনাল চলে আসছে, এখনো আমরা ফ্রেন্ড হিসেবে
নতুন করে পরিচিত হচ্ছি। আরিফিন দু পকেটে হাত ঢুকিয়ে কাঁধ ঝাঁকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, যদি তোমরা চাও তাহলে আমার সার্কেলে অ্যাড হতে পারো। আমরা ওয়ার্ম ওয়েলকাম জানাবো ডেফিনেটলি। নো থ্যাঙ্কস, ইটস এনাফ ফর আস। ওহ, কফি? ফ্রেন্ডশিপ ট্রিট? ইয়েস, সামথিং লাইক দ্যাট। শেহরিন হাত ঘড়িতে সময় দেখে নেয়, 12টা প্রায় বাজতে চলেছে। তার মানে বাসায় পৌঁছানোর যথেষ্ট সময় হাতে আছে। আবার মোজাম্মেল আঙ্কেলও আসবে 1:45টার দিকে তাকে নিতে। এতক্ষণ সময় এমনি বসে থাকতে হতোই, তার চেয়ে বরং নিউ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন করা যায়। যাওয়া যাক। উইন্ড অফ চেঞ্জ রেস্টুরেন্ট, দুপুর 1:10। টানা 45 মিনিট ধরে অপেক্ষায় বসে আছে দুটো প্রাণী। এক প্রাণী স্থির হয়ে বসে ত্যক্ত বিরক্ত হলেও আর এক প্রাণী তার কর্মে ব্যস্ত। এদিক ওদিক ছুটে বেরিয়ে রেস্টুরেন্টের মাথায় তুলে সারা। বেবিমান কি আর সাধে নাম রাখা হয়েছে তার। সানজি উত্তপ্ত চোখে আরও একবার সময় দেখে নেয়। মন চাইছে তার দৌড়ে গিয়ে কয়েক ঘাপ বসিয়ে দিয়ে আসতে। এতক্ষণ অপেক্ষায় রাখার কোনো মানে হয়? এত কিসের কাজ? নেতা হয়েছে জন্য কি কাজের পাহাড় খনন করতে হবে নাকি সব সময়? ভাইয়া, তুই আসবি নাকি তোর অফিসে গিয়ে ভাঙচুর করে আসবো? বেবিমান কি কিন্তু সাথেই আছে। এসেছি। কোথায়? সান্নিধ্য জবাব না দিয়ে ফোন কেটে দেয়। গাড়ি হতে নেমেই সরাসরি সে রেস্টুরেন্টে প্রবেশ করে। খানিক সেকেন্ড চোখ বুলিয়ে চলে যায় সানজি তাসিনের আসনের দিকে। সাথে রয়েছে নিত্যকার সঙ্গী আসিফ। কিন্তু জনাব আসিফের মুখরেখায় খুব একটা সন্তুষ্ট ভাব নেই। নেতা সাহেবের অতিরিক্ত বেপরোয়া চলাফেরায় সে চিন্তিত। শরীরের ডর ভয়ও নেই, মরার ভয়ও নেই। বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকমের প্রোটোকল ছাড়াই নেতা সাহেব অবাধে চলাফেরা করে। অথচ যেখানে প্রোটোকল নিয়ে যায় সেখানে একা একাও সে যেতে পারবে। নিশ্চিত তামাশা করার ছাড়া কিছু নয়। কারণ ড্রেনে যেমন মশা ভনভন করে, এর শত্রুরাও তেমন চারপাশে ভনভন করে। কিন্তু কে শোনে কার কথা? নেতা সাহেবকে হাজার বুঝিয়েও আজ অবধি কোনো লাভ হয়নি সে। ইয়ো সানি, এতটা সময় পরে আসলে কেন? জানো আমার কতটা ক্ষুধা পেয়েছে? এই বেটা, আল্লাহর দোহাই লাগে, রেস্টুরেন্টে অন্তত মান সম্মান খাইস না? চুপচাপ বস, কালাভুনা অর্ডার করো। সান্নিধ্য চেয়ার টেনে বসে ব্যস্ত ভঙ্গিতে মুখে হতে মাস্ক খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে ভাঁজ করে নেয়। সামনে রাখা টিস্যু হতে দুটো টিস্যু নিয়ে মুখের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে, সময় 50 মিনিট, এর মধ্যে যা ইচ্ছা খাবি। 50 মিনিট শেষ হবে, আমি এখান থেকে বের হয়ে যাব। বিল তোরা দুজনে দিবি। 50 মিনিট তো খাবার তৈরি করতেই যাবে, খাবো কখন তাহলে? স্টুপিড, এতক্ষণ তাহলে বসেছিলি কেন? অর্ডার দিয়ে রাখলে কি হতো? ওহ স্টুপিড, আমরা ট্রিট নিতে এসেছি, কোনো অনুদান নয়। 45 মিনিট অপেক্ষা করিয়েছিস। 50 প্লাস 45, টোটাল 95 মিনিট পরে তুই বের হবি। এর আগে বের হবি তো শেহরিনকে অন্যত্র পাত্রস্থ করে আমার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আসিফ আশেপাশে সূক্ষ্ম নজর বুলিয়ে সান্নিধ্যের পাশের চেয়ারটায় বসে সানজির দিকে তাকিয়ে বলে, ভাবির নাম ভাঙিয়ে খেয়ে যাচ্ছ, থ্রেট দিচ্ছ, কাজটা কি ঠিক হচ্ছে না? তুমি আর কিছু বইলো না আসিফ ভাইয়া, তোমার থেকে আমি এখনো 500 টাকা পাই। নিশা নামের মেয়েটার ফোন নাম্বার তো আমি এনে দিয়েছিলাম তোমাকে। আসিফ হুট করে কেসে ওঠে ডিরেক্ট অ্যাকশনে। এই মেয়ে হাটে হাড়ি ভাঙতে সব সময় প্রস্তুত থাকে যেন। যার কার সামনে কি বলতে হবে এটা নিয়ে একটুও ভাবে না। অথচ নিশা তার কোনো কালে অমানিসায় পরিণত হয়ে গিয়েছে তা ঠিক নেই। আর এই বেচারি এখনো আছে 500 টাকা নিয়ে, অথচ এই এক 500 টাকা তার থেকে দুবার নেওয়া সারা। সান্নিধ্য এক পলক আসিফের দিকে তাকাতেই আসিফ এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে ফিরে তাকায়। ধ্যাত, সেদে সেদে লজ্জা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কিন্তু প্রচলিত কথাটাকে একটু উল্টেপাল্টে সান্নিধ্য শেহরিনের গল্পকথা অনুযায়ী ভাবতে গেলে হয়, যেখানে এমপি সাহেবের ভয় সেখানেই শেহরিনের আগমন হয়। হলো তাই। ঘুরে ফিরে শেহরিনেরও আগমন ঘটে সেই উইন্ড অফ চেঞ্জ রেস্টুরেন্টে। একই ছাদের তলায় আবারও দুজনে। রিতমা আরিফিনের সাথে
সে আসন গ্রহণ করে এমপি সাহেব হতে কিছুটা দূরের টেবিলে, যদিও একদমই সম্মুখীন নয়, তবে একটু চোখ খুলে ভালোভাবে তাকালেই একে অপরকে নজরে আসবে। খানিকক্ষণ গল্পগুজব চলে তাদের মধ্যে। কফি খাওয়ার কথা বলে আসলেও মাঝ দুপুরে তাদের সবার লেগেছে ভারী খাবারের ক্ষুধা। একে একে তাই নিজেদের পছন্দ মতো দিতে থাকে খাবারের অর্ডার। শেহরিন মেনু কার্ড হতে মুখ তুলে রিতমাকে কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। স্থির হয়ে মস্তিষ্কের সঙ্গে কিছু সেকেন্ড বোঝাপড়া করে সে। অতঃপর রাউন্ড টেবিলে তার সম্মুখে বসা রিতমাকে পাশ কাটিয়ে কাত হয়ে সে চোখ মেলে সুদূরে বসা এমপি সাহেবের দিকে। বিস্ময়ে গোল হয়ে ওঠে তার চোখ দুটো। নিজ চক্ষুকে বিশ্বাস করা দায়। এই লোক এখানেও কেন? দুহাত সে থুতনির নিচে রেখে হতাশার নিঃশ্বাস ফেলে। চাপা কণ্ঠস্বরে বলে, পৃথিবী গোল নয়, গোল হচ্ছে চট্টগ্রাম। এমন গোল যে যেদিকে যাই সেদিকে তাকাই শুধুমাত্র একজন ব্যক্তিকেই দেখতে পাই। কাকে দেখছ? আছে একজন। আরিফিনের জিজ্ঞাসু দৃষ্টিকে খুব একটা পাত্তা দেয় না শেহরিন। থুতনি চেপে সে বসা থাকে দৃষ্টি নিচু রেখে। রিতমা ভ্রুযুগল বাঁকিয়ে কিছু একটা ভেবে পেছনে তাকায়। খানিকক্ষণ খোঁজাখুঁজি শেষে মেলে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা। সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন নেতা সাহেবকে দেখা মাত্র সে মুখ টিপে হেসে শেহরিনের দিকে তাকিয়ে গলার স্বর টানে। শেহরিন চোখ তুলে তাকায় রিতমার দিকে। চোখের ইশারায় আরিফিনকে দেখিয়ে মৌনতা বজায় রাখতে বলে চুপ ইশারে। টেবিলের অপর প্রান্তে এত সময়ের মাঝে সানজির চোখে ঠিকই ধরা পড়েছে শেহরিন। ঠোঁটের উপর ঠোঁট চেপে সে একবার তার ভাইয়ের দিকে তো একবার শেহরিনের দিকে তাকিয়ে হাসে। যত সম্ভব এমপি সাহেব তার প্রেয়সীকে এখনো দেখতে পায়নি। তার মনোযোগ নিবদ্ধ রয়েছে ফোনের দিকে। ছেলেটা কে? হুম, পাশের ছেলেটা কে? গমগমে কণ্ঠে ভাষা কথায় সানজি অবাক হয়ে সান্নিধ্যের দিকে তাকায়। ফোন হতে দৃষ্টি না তুলে বেচারা কখন ধরে ফেলো শেহরিনকে বোধগম্য হয় না তার। মাথার পিছনেও চোখ আছে নাকি তোর? দেখলি কখন? যেটা প্রশ্ন করেছি সেটার অ্যান্সার দে। ব্যাগ আছে সাথে, ফ্রেন্ড হয়তো। তাসিন বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চক্ষু সরু করে বলে, কার কথা বলছো তোমরা? তোর ইয়োসানির পানিকে দেখবি? কোথায়? পেছনে ঘুরে তাকা। ইয়েলো রঙের ড্রেস পরে বসা মেয়েটা তোর আপকামিং চাচিমণি হবে। তাসিন সঙ্গে সঙ্গে পিছু ঘুরে তাকায়। জহুরি চোখে কতক্ষণ তাকিয়ে খোঁজাখুঁজির পরে বের করে ইয়েলো রঙের ড্রেস পরিহিত মেয়েটাকে। মুখে হাত দিয়ে আছে যে। হুম হুম। তাসিন সামনে ঘুরে বুকে হাত চেপে ধরে মুখ ফুলিয়ে বলে, ইয়ো সানি, আগের পানি তুমি নাও, এই পানি আমি নিব। এটা আমার ফুমনি, আমি এই পানিকেই বিয়ে করব। সান্নিধ্য স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাসিনকে দেখে। সানজি আসিফ মুখ লুকিয়ে হাসে সান্নিধ্যের মুখরেখার অবস্থা দেখে। বেচারা নেতা সাহেবের হয়েছে দুঃখ, প্রতিপক্ষের শেষ নেই তার। মাথার উপরে রিং লাইটের উপর ঝুলিয়ে রেখে দিব। আমি জানি না, ইয়েলো পানি আমার লাগবে, না হলে আমি স্কুলে যাব না, মিসের কাছে যাব না, চাউমিন খাবো না, পটি করব না। এই বেটা চুপ। আসিফ ওর মুখে কস্টেপ লাগিয়ে দিত। আসিফ বসা ছেড়ে উঠে তাসিনের মুখ চেপে ধরে নিজের কোলের মধ্যে নিয়ে বসায়। তাসিন মুখ বন্ধ মুখে কাইকুই করতে করতে হাত পা ছুড়ে। আচ্ছা আচ্ছা, ইয়েলো পানি তোর, তাও থাম বাবা তুই। ফুপম ফুমনের আশ্বস্ততায় হাত পা ছোড়া বন্ধ করে তাসিন স্থির হয়। দুহাত দিয়ে আসিফের হাত ঠেলে সরিয়ে লম্বা করে শ্বাস টেনে বলে, সত্যি আমার? সত্যি তোর? তাহলে বাবাকে বলো এখনই বিয়ে দিতে। হাফ প্যান্ট পরে বিয়ে করবি? তো কি হয়েছে, বিড়াল প্যান্ট তো আর পরিনি। পাঞ্জাবি না পরলে বিয়ে হয় না। ইয়ো সানি, তোমার পাঞ্জাবিটা দাও তো, বিয়ে করে আবার ফেরত দিয়ে দেব। সান্নিধ্য এক নজর পেছনে শেহরিনের দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে আনে তাসিনের দিকে। শান্ত কণ্ঠে বলে, তোকে তো বয়েজ স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়নি? তোর ক্লাসে তো অনেক গার্লস আছে, একটাকেও বিয়ে করতে মন চায়নি? তাসিন আসিফের কোল ঢিঙিয়ে টেবিলে রাখা টিস্যুগুলো ছিঁড়তে ছিঁড়তে মুখ গোমরা করে বলে, আদিবাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও এখনো বেডে হিসু করে। হতভম্ব তিনজনে। সানজি নিজের হাসি দমিয়ে কড়া গলায় বলে, ছি তাসিন,
এসব নোংরা কথা বলতে হয় না। ইয়ে সানিই তো বলল। ভাইয়া চুপ থাক, ওর সাথে আর কোনো কথা বলিস না। তুই নিজেও তো একই কাজ করিস, মাঝে মধ্যে করিস, সব সময় না। ঘড়ির কাঁটা তখন 2:15। খাবার এসেছে খানিকক্ষণ হলো। সান্নিধ্যের খাবার খাওয়া মুহূর্তেই ফোন আসে তোড়জোড় করে। বাম হাতে ফোনটা রিসিভ করে 1.5 মিনিটের আলাপন সারে। অতঃপর আসিফের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, সমাবেশ 3টায় আসিফ। আহসান ভাই তো তাই বলছে, যেতেই তো 1.5 ঘন্টার মতো লাগবে। উঠবো কুইক। কোনো মতো বোতলের পানি নিঃশেষ করে উঠে পড়ে সান্নিধ্য। মুখে মাস্ক পরে নেই, ব্যস্ত হাতে। ওয়ালেট হতে 2000 টাকার নোট বের করে দিয়ে বলে, ঠিকভাবে খেয়ে সরাসরি বাসায় যাবি, গাড়ি না আসা অবধি বের হবি না। খাওয়াটা শেষ কর, সময় নেই। সান্নিধ্য আসিফকে উঠতে দেখেই মাথা নিচু করে এক হাতে মুখ আড়াল করে খেতে থাকে শেহরিন। সে এখন অবধি জানে নেতা সাহেব তাকে দেখতে পায়নি, তাই সতর্ক দৃষ্টিতে চোখে চোখে রেখেছিল তাকে। ওঠার দৃশ্যই দেখা মাত্রই নিজেকে লুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে সে। অন্যদিকে মুখ লুকানো নারীকে প্রকাশ্যে ধরা দিতে সান্নিধ্য সরাসরি তার টেবিলে এসে নক করে। মুখে মাস্ক পরিহিত থাকায় আরিফিন এক ঝলকেই চিনতে পারে না এমপি সাহেবকে। কপাল কুঁচকে তাকাতেই সান্নিধ্য ভারী গলায় জিজ্ঞেস করে, নাম কি? আরিফিন। আফরিন? আফরিন নয়, আরিফিন। সেম ডিপার্টমেন্ট? রিতমা মুখ তুলে জোরপূর্বক হাসি টেনে বলে, জি আমাদের ফ্রেন্ড। তোমাকে দেখেছি কোথাও? জি রিতমা আমি, ওই যে শেহরিন। ওহ, চিনতে পেরেছি। সান্নিধ্য ঘড়িতে সময় দেখে এক নজর শেহরিনের দিকে তাকাই। মাথা নিচু করে চামচ দিয়ে খুটখুট করার রমণীর দিকে দৃষ্টি রেখে রিতমার উদ্দেশ্যে বলে, তোমার ফ্রেন্ডকে মাথা তুলে খেতে বলো। এভাবে মাথা নিচু করে রাখলে ঘাড় থেকে মাথা নামতে সময় লাগবে না। কেউ কেউ তো আবার ভাবে চোখ বন্ধ করলেই মানুষ তাকে দেখতে পায় না। শেহরিন ঠোঁট কামড়ে চুপ করে কথা শুনে যায়, কোনো প্রকার টু বাক্য করে না। এখন কথা বলা মানেই যেচে গিয়ে খাল কেটে কুমির আনা। নেতার মুখ হতে তো আবার বুলেট ছুড়ে। আরিফিনের সামনে কিছু বললে পুরো ভার্সিটি জানাজানি হয়ে যাবে। তার চেয়ে চুপ থাকাই শ্রেয়। কিছু সেকেন্ডের ব্যবধানে যখন বোঝে সামনে দাঁড়ানোর লম্বা দৈহিক অবয়ব আর নেই, তখন সে মাথা তুলে তাকায়। এমপি সাহেব যাওয়া মাত্র আরিফিন অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাদের পরিচিত? পরিচিত নয় আবার পরিচিত? আই মিন হালকা পরিচিত। হালকা পরিচিত আবার কেমন? ওই হলো একটা, বুঝবে না। খাওয়া স্টার্ট করো। ওকে। রিতমা খেতে খেতে চশমা ঠিক করে শেহরিনের দিকে তাকিয়ে বলে, এমপি সাহেব প্রোটোকল ছাড়াই রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়। বিষয়টা ইন্টারেস্টিং লাগলো। তাও সানজি আপুদেরকে সময় দিতে। এরকম দৃশ্য খুব কমই দেখা যায় রাজনৈতিক পার্সনদের মধ্যে। আরেফিন লাচির স্ট্র দ্বারা লম্বা সিপ নিয়ে হেসে বলে, হে ডোন্ট সে দ্যাট। রাজনীতিবিদরা কঠিন গেম খেলতে এক্সপার্ট। ওনাকে দেখা যাচ্ছে একা, বাট আশেপাশে ওনারই বহুত লোক সেট করা আছে। এই রেস্টুরেন্টে এতক্ষণ চিরুনি তল্লাশি করলে দেখা যেত আশেপাশে যে সমস্ত লোক ঘুরছে, মোস্ট অফ দ্যাম এই এমপির লোক। ওরা জনগণকে শো করে একরকম, বাট রিয়েলি অন্যরকম। সিরিয়াসলি, ড্যাম এন্ড শিওর। আর এই যে এমপি, এটা তো ডেঞ্জারাস পারসন। চট্টগ্রামে আমরা লোকাল, আমরা। এতক্ষণ মৌনব্রত পালন করা শেহরিন আরিফিনের কথা শুনে সঙ্গে সঙ্গে আগ্রহী দৃষ্টি মেলে, কিন্তু রিতমা বিষয়টা অনুধাবন করা মাত্র আরিফিনকে থামিয়ে দেয় তৎক্ষণাৎই। এই ছেলে এখন নেগেটিভ কথাবার্তায় পরিস্থিতি গরম করে তুলবে। কি রেখে কি বলে আরেকজনের মনে আরো বিষ ঢেলে দিবে। এমনিতেই মেয়ে 10 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এমপি সাহেবের নামে আরো উল্টাপাল্টা শুনলে 100 হাত দূরে যেতে তাকে কেউ আর আটকাতে পারবে না। ডেঞ্জারাস সঙ্গে কুলিং পার্সনও। রাজনৈতিক নেতাদের সব গুণ থাকতে হয়। এনিওয়ে, আমরা আমাদের টপিকে ফিরি, এসব বাদ দিই। আচ্ছা, আরিফিনের কথাটা শুনি আগে। রিতমা মুখ এগিয়ে আনে শেহরিনের পানে, কৌতূহল চোখে তাকিয়ে বাঁকা হেসে ফিসফিস করে বলে, কেন, এমপি সাহেব সম্পর্কে এত জানার আগ্রহ? ভালো ভালো, ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছ তুমি। রিতমা, বুঝি বুঝি, নেতা সাহেব তোমার দিকে কতবার তাকিয়েছে জানি না, বাট আমি তোমারটা গণনা করেছি। 1.5 ঘন্টায় 36 বার। ও মাই গড।
ও মাই গড, কি প্রেম, কি ভালোবাসা! তুমি যা ভাবছো তা নয়, বিশ্বাস করো। আচ্ছা, করলাম বিশ্বাস। মোটেও করনি। একটা টিপস দিই, শুনবে? কি? চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না? এই গান আমার আগেই শোনা হয়ে গিয়েছে। তুমি না শুনলে আজকেই বাসায় গিয়ে শুনবে। আমি শতভাগ নিশ্চিত, শোনার সময় তুমি তোমার কল্পনায় নেতা সাহেবকে দেখতে পাবে। শেহরের নির্বিশেষ চাহনিতে তাকিয়ে থাকে ঋতুমার দিকে। আর কিছু তার বলার নেই, বোঝানোর নেই। তবে গানটা সে বাসায় গিয়ে শুনবে, উচ্চ শব্দে শুনবে। কি আছে এই গানের মাঝে, সেটা সে বের করেই ছাড়বে। আর নেতা সাহেব কোথায় থেকে আসে তার কল্পনায় সেটাও দেখবে ছাড়বে। সবকিছুর একটা সীমা থাকা উচিত। এভাবে আর কত? বন্ধুরা, আজকের গল্পের নাম রাজনীতি বনাম প্রেমনীতি। লিখেছেন মাহারিন তৃণ। গল্পের চতুর্থ অংশ।